হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভালো আছো কিনা? পরীক্ষা শুরু হয়েছে কিনা? তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা? যেহেতু একটা সিজন চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমাদের কি অবস্থা? জানাও আমাকে। আর আমরা কি আরেকটু পরে শুরু করব কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? সব ডিটেইলস আমাকে একসাথে বলো তো। কে কে আছো দেখি? রাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো রাদিয়া? ওয়ালাইকুম সালাম মেধা, ভালো আছি। কেমন আছো তুমি? শোনা যাচ্ছে না? খুব ভালো লাগছে তোমাদের সাথে অনেক দিন পর। এই রাদিয়া, 102 জ্বর। এক্সাম স্টার্ট হয়নি এখনো। স্টার্ট কবে হবে? 20 তারিখ 22 তারিখ তো সব মোটামুটি সবারই শুরু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, 102 জ্বর। আমি নিজেও আজকে অসুস্থ। আমি ভেবেছিলাম যে ক্লাসটা হয়তো আমি নিতে পারবো না, কারণ গতকালই আমার গলা একদম বসা ছিল, মানে আমার কথা, আমি যখন কথা বলি তখন মনে হচ্ছিল যে অন্য কেউ কথা বলছে, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। এবং অনেকক্ষণ কথা বললে আমার কাশি চলে আসছিল। তো আজকে আমি একটু বেটার ফিল করছি বলে ভাবলাম যে তাহলে ক্লাসটা নেই। সেজন্য আজকে আসা। আর যেহেতু অনেকেরই পরীক্ষা, আমার কাছে মনে হয়েছে লাস্ট মোমেন্টে কিছু সাজেশন বা কিছু কথা যদি তোমাদের হেল্প হয়, সেজন্যই আজকে আসা। হ্যাঁ, তোমরা বলো সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু শুনি। তোমরা বেশি জন নেই, 3 জন আছো। রাদিয়া বলছে 23 তারিখ স্টার্ট হবে মিস, জ্বর ছিল এখন আগে থেকে better, আলহামদুলিল্লাহ। জি ম্যাম, আমার এক্সাম শুরু হয়ে গেছে 20 তারিখ। আর 22 তারিখ থেকে মোটামুটি বেশিরভাগই, মানে 90% শুরু হয়ে যাওয়ার কথা, খুব কমই আছে যে শুরু হবে না। আচ্ছা, বাংলা কি শুরু হয়ে গিয়েছে কিনা সেটা বলো। মাত্র 3 জন আছি, তার মধ্যে 2 জন রেসপন্স করছো, আর একজন আছে তিশান। তিশান রেসপন্স করছে না এখনো। তিশান, তুমি কি আছো? যদি থেকে থাকো রেসপন্স করো। আচ্ছা, আমরা কি আরেকটু ওয়েট করব নাকি শুরু করে দেবো? আমাকে একটু জানাও তো। মেধার আছে, রাদিয়া আছে, একটু জানাও যে আহ ও তিশান আছে। ইয়েস, ওকে। তিশান ঘুমিয়ে যায়নি। খারাপ লাগছে তিশান? এখন সন্ধ্যার বেলা, এখন তো টায়ার্ড লাগার কথা না, এখন তো রিল্যাক্স থাকার কথা। কারণ সারাদিনের ক্লান্তির পরে বিকাল বেলা যদি একটু ঘুমানো যায় বা একটু রেস্ট নেওয়া যায়, সন্ধ্যা দিকে আসলে খুব এনার্জেটিক লাগে। বেশি না, খুব বেশিক্ষণ শুল বা ঘুমিয়ে থাকলে কিন্তু আবার বেশি ক্লান্তি হয়ে যাবে তখন। এই আধা ঘন্টা একটা ন্যাপ নিলে বা একটু রেস্ট নিলে অনেক বেশি এনার্জেটিক লাগে। আচ্ছা, এখন তোমরা বলো আমি কি আরেকটু ওয়েট করব কিনা, কারণ মাত্র 3 জন। একটু গল্প করি, মাঝখানে যদি কেউ আসে তো আসলো। মেধা বলছে যে ম্যাম আমার এক্সাম শুরু হয়ে গিয়েছে, একটু ওয়েট করি। ওকে। রাদিয়া, বাংলা এক্সাম 30 তারিখ, আমার বার্থডে ওই দিন। ও, অ্যাডভান্স হ্যাপি বার্থডে রাদিয়া। কারণ আমি তো তোমাদের সাথে এর আগে ক্লাস নাও থাকতে পারে, সুতরাং অ্যাডভান্স করে বলে ফেললাম। ক্লাস স্টার্ট একটু পর করেন, অনেকে এখনো আসেনি। Yes, আমি তাই দেখছি, কারণ ক্লাস 7-এ এটা হওয়ার কথা নয়। তিশান এখনো জেগে আছে। তাহলে আমি 5টা মিনিট ওয়েট করছি। তোমরা চাইলে গল্প করতে পারি, তোমরা যদি চাও গল্প করব। আর না হলে ওকে। রাদিয়া, থ্যাংক ইউ, তো ওয়েলকাম ওয়েলকাম। যার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, আহ, একজনের তো পরীক্ষা শুরু, মেধার পরীক্ষা শুরু হয়ে গেছে। মেধা, তোমার পরীক্ষা কেমন হচ্ছে? কি পরীক্ষা শুরু হয়েছে সেটা বলো একটু শুনি। আর রাদিয়ার হচ্ছে 23 তারিখ থেকে স্টার্ট হবে, তো আজকে 20, আর 3 দিন, মানে রবিবার থেকে শুরু হবে, তাই তো? ম্যাম, আজকে এক্সাম শুরু হয়েছে ওর। আজকে ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম ছিল। এক্সাম ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাক, বাংলা এখনো হয়নি কারো, আমি খুব ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন। ম্যাথ এক্সাম 23 তারিখ। ওকে। ম্যাথ দিয়ে শুরু হবে তাই না? আমাদের সময় আগে বাংলা দিয়ে শুরু হতো, তারপরে ইংরেজি দিয়ে, তারপরে ইংরেজি, তারপরে ম্যাথ, এভাবে যেত আর কি। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে এক্সাম ভালো হচ্ছে কিনা। অবশ্যই এক্সাম প্রিপারেশন যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখবে। অনেকেই জয়েন করেছে। রিতাজ, সাবরিনা, ওয়েলকাম ওয়েলকাম, ক্লাসে ওয়েলকাম। আরো তাড়াতাড়ি আসা উচিত ছিল। মেধা, রাদিয়া, তিশান, ওরা ফার্স্ট হয়ে গিয়েছে, বাকিরা আস্তে আস্তে লেট করে ফেলছো। তাড়াতাড়ি চলে এসো, আমরা একটু শুরু করে দিব। কারণ এক হচ্ছে মোটামুটি সবারই এখন এক্সাম, যে খুব যে কথা বলে গল্প করে যে সময় নষ্ট করব সেটা এখন
এটা ঠিক হবে না, পসিবল না তা বলা যাবে না, ঠিক হবে না যে শুধু শুধু এই টাইমটা হয়তো বা আগামী যে পরীক্ষা সে পরীক্ষার জন্য তোমরা ব্যয় করতে পারবে। সুতরাং যারা তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আমি ক্লাসটা শুরু করতে পারবো। এবং আজকের ক্লাসটা সবাইকে বলছি যে আজকের ক্লাসটা হচ্ছে যারা আছো তাদেরকে বলি একটু রিল্যাক্সিং ক্লাস, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। ক্লাসটা একটু রিল্যাক্সিং হবে, খুব বেশি স্ট্রেসফুল কিছু হবে না যে আম, তোমাদের খুব মাইন্ডের উপর প্রেশার যাবে। কারণ আমি বিলিভ করি যাদের পড়া হয়ে গিয়েছে, অলরেডি হয়ে গিয়েছে, হ্যাঁ, তাদেরকে না আর নতুন করে নতুন কিছু পড়ানো বা নতুন প্রেশার দিয়ে প্রেশার ক্রিয়েট করা বা টেনশন দেওয়া, এটা আসলে এই সময়ে উচিত না, একদমই উচিত না। এখন স্ট্রেস ফ্রি হওয়ার সময়, এখন রিল্যাক্স থাকার সময়, যা যেটুকু পড়েছো পড়ে ফেলেছো, এখন শুধু রিভিশন দিবে আর এক্সাম দেবে, রিভিশন দেবে আর এক্সাম দেবে। এক্সামের যে স্ট্র্যাটেজি গুলো সেগুলো ফলো করবে, আর রিভিশন তো কিভাবে দিতে হয় তোমরা তো জানোই। তো আর কে কে আছো দেখি। বলেছিলাম আমার কাশি উঠে যায়, বেশিক্ষণ কথা বলতে পারি না। রাদিয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন। আচ্ছা, আমার স্কুল অলওয়েজ আনইউজুয়াল রুটিন করে। আমাদের কাছে এটা নর্মাল হয়ে গেছে যে হার্ড সাবজেক্ট দিয়ে এক্সাম বিগিন হয়, রাইট। এটা আসলে মানসিক ভাবে উচিত না। মানসিক ভাবে কেন, প্রথম দিকে হার্ড হয়ে গেলে বাচ্চারা খুব স্ট্রেস ফিল করে। আচ্ছা, তিশান বলছে আই ডোন্ট হ্যাভ এক্সামস 23 নভেম্বর। তো তোমার তিশান, তোমার এক্সাম কবে তাহলে? সাবরিনা জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আমার টিচার আসছিল, ছুটি নিয়েছি ম্যাম, পরীক্ষার জন্য দোয়া করবেন। আজকে ইংরেজি পরীক্ষা ছিল, ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে সেটা বলো সাবরিনা। আর বাংলা পরীক্ষা কবে সেটা আমাকে জানাও। রাদিয়া, আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনাতে পড়ি। আর্মিদের স্কুল তো, মানে মানে আর্মি তো না, নৌবাহিনীদের স্কুল তো, ওরা একটু স্ট্রিক্ট হবেই। ওরা একটু সবাই যা করে তার থেকে আলাদা করার চেষ্টা করে। সাবরিনার ইংরেজি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাংলা পরীক্ষা কবে সাবরিনা সেটা জানাও। আমি মনে হয় স্টার্ট করা উচিত মনে হচ্ছে, মাত্র 5 জন এসেছে। 5 জনের মধ্যে অ্যাক্টিভ ফাতেমাকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। রিতাজ, রিতাজকেও আমি অ্যাক্টিভ পাচ্ছি না। তোমরা কি আছো ফাতেমা এবং রিতাজ? আচ্ছা, সাবরিনার বাংলা পরীক্ষা 24 তারিখ, ফাইন। তার মানে আমি খুব বেশি লেট করিনি। আমি ভাবছিলাম ক্লাসটা যখন নিব, আহ, আহ, ভাবছি, তখন আবার চিন্তা করলাম আচ্ছা ওদের কি ক্লাস তাহলে পরীক্ষা শুরু হয়ে গেল, কারণ বেশিরভাগই পরীক্ষা শুরু হয় বাংলা দিয়ে। আর আমাদের সময় তাই হতো। তো আমি একবারে নিশ্চিত ছিলাম, মানে কিছুটা নিশ্চিত ছিলাম যে 50%-এর পরীক্ষা হয়তো হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমার মনে এক ধরনের দুঃখবোধ ছিল যে আরে ওদেরকে তো আমি মানে মানে প্রিপারেশন নেওয়ার জন্য কিছু সাজেশনও দিতে পারলাম না, বা কিছু বলতেও পারলাম না, ওদের পরীক্ষা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা সেগুলো নিতে পারলাম না। তো আমার ভিতরে একটা দুঃখবোধ কাজ করছিল। এখন সেইটা থেকে আজকে ক্লাসটা নেওয়া। আচ্ছা, সাবরিনার বাংলা পরীক্ষা হচ্ছে 24 তারিখ, তার মানে 23 24 এরকমের মধ্যেই সবারই। হ্যাঁ, ফাতেমা আছে। ফাতেমা কেমন আছো? কেমন আছো ফাতেমা? পরীক্ষা কবে জানাও। আর তাহলে ক্লাস শুরু করে দেই। ফাতেমা আছে, সাবরিনা আছে, তিশানও আছে, কিন্তু একটু ঘুমিয়ে ঘুমিয়ে, খুব একটা এনার্জি নেই। তিশান নাস্তা খেয়ে ফেলো, এনার্জি চলে আসবে। রাদিও আছে, মেধাও আছে। আচ্ছা, ফাতেমা ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ তিশান বলো। হ্যাঁ, তিশান ঘুমাচ্ছে না সেটা বললো, তিশান হচ্ছে জেগে আছে, কিন্তু তিশান তোমার এনার্জি নেই। আচ্ছা তিশান খুব বেশি কথা বলতে পছন্দ করে না। তিশান তুমি কি ইন্ট্রোভার্ট নাকি লেজি? কথা বলতে পছন্দ করে না দুই ধরনের মানুষ। একজন হচ্ছে হয় মানুষের সাথে কথা বলতে তারা ইতস্তত ফিল করে, লজ্জা বোধ করে। হুম। আরেক দল হচ্ছে কথা বলতে খুব ক্লান্তি বোধ করে। তো ওদেরকে আমি বলবো লেজি। আর যারা ইতস্তত বোধ করে বা সবার সামনে কমফোর্ট ফিল করে না, তাদেরকে বলবো আমি শাই অর ইন্ট্রোভার্ট। তিশান তুমি কোনটা? তিশান বলছে আই এম অ্যান এক্সট্রোভার্ট। অ্যাকচুয়ালি অ্যাম্বিভার্ট। আমিও
আমিও, কিন্তু আমি হচ্ছে এরকম না যে কথা বলতে আমি পছন্দ করি না। কথা বলতে পছন্দ করি যখন আমার পছন্দের পরিবেশ থাকে না, তখন আমার খুব কথা বলতে ভালো লাগে। তখন দেখা যায় যে আমার জন্য অন্য কেউ কথা বলার সুযোগ পায় না। আবার যখন আমার পরিবেশটা আমি আমার মতো করে পাই না, তখন আমি আবার চুপ হয়ে যাই, তখন আর ভালো লাগে না। তুমি মনে হয় আমার মতো। আচ্ছা, ফাতেমা, আমার এক্সাম 1 তারিখ থেকে, বাংলা 7 তারিখ। ফাতেমা তো উম আরো পরে দেখাচ্ছে। ঠিক আছে, তিশান বলছে ওকে, দেন আই গেস আই ক্যান ডু। ওকে, কথা বলো, কথা বললেই কথা বলা হয় আসলে। আমাদের না মানে চিন্তা করি যে হ্যাঁ, কখনো মনে হয় আমাদের মতো পরিবেশ আসবে, তখন হয়তো আমরা পারফর্ম করব, তখন হয়তো আমাদের কথাগুলো বলা হবে। কিন্তু রিয়েলিটি না, ওই রকম ওই যে লাল শুক্রবার কোনোদিন আসে না। আমরা হয় না সবসময় চেষ্টা করি এই ভালো ভালো ড্রেস গুলো কোনোদিন একটা ভালো দিন পরবো বা স্পেশাল দিন পরবো, সেই স্পেশাল দিনগুলো কখনো আসেই না। ঠিক আছে, সুতরাং এখনই যা বলার বলে ফেলো, এখনই যা করার করে ফেলো, এখনই যা মানে ভাবার ভেবে ফেলো। মানে যা করবে এখন, পরের জন্য কিছু ফেলে রাখা যাবে না। আচ্ছা, আমাদের মনে হয় আর কেউ আসবে কিনা বুঝতে পারছি না, মাত্র 7 জন এসছে। আর সাবরিনা কিছু বলবে? অনেক দিন পর, ইয়েস, অনেক দিন, অনেক দিন বলতে অনেক দিন, আমি মনে হয় ক্লাস নেওয়া ভুলেই যাচ্ছি, এরকম অবস্থা। আমি তোমাদেরকে অনেক মিস করেছি। আমাকে মিস করেছে তো নাকি? আচ্ছা, অনেক দিন পরে আমার আমার ক্লাস, কিন্তু আমার আরেকটু আগে ক্লাস নেওয়া উচিত ছিল, যদিও তোমাদের খাতা টাতা দেখা হাবিজাবি অনেক কাজে আমি ব্যস্ত ছিলাম। আরেকটু আর আম, সবাই শুধু ম্যাথ সায়েন্স ক্লাস করতে চায়, বাংলাটা কেউ করতে চায় না, সেই হিসাবেও ক্লাস নেওয়া হয়নি। তো আমি ভাবলাম যে ক্লাস এখন, এটা ইট ইজ হাই টাইম। তারপরও আজকে ক্লাস নিতে পারবো এটা মানে আমি বুঝতে পারছিলাম না, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ ছিল গতকাল। আজকেও যে খুব ভালো তাও না, মানে অনেকক্ষণ কথা বললে আমার কাশি উঠে যায়। তো আজকে আমার লাইভে যাওয়ার কথা ছিল, তো লাইভটা আমি ক্যান্সেল করে শুধু তোমাদেরকে ভালোবাসি বলে তোমাদের ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, আমি শুরু করে দিই। আর লাস্ট আর কে কথা বলছে? হ্যাঁ, অনেক মিস করেছি, আমি অনেক মিস করেছি তোমাদের। আমি, আমার বাড়ি নরসিংদী। রাদিয়া, আমি এক্সট্রোভার্ট এন্ড ইন্ট্রোভার্টের মিক্স, এটাকেই বলে এমবিভার্ট। এনভায়রনমেন্ট এন্ড পিপল এর উপর ম্যাটার করে আমি কেমন তার মানে তুমি আমার মতো কি সবাই নাকি? সবাই আমি যেরকম সেরকম বলছে, আমিও মানে যেটা বললাম যে আমার অনুকূলের পরিবেশ যদি থাকে তাহলে আমি রক। আর যদি আমার অনুকূলের পরিবেশ না পাই, বা দেখা যাচ্ছে ওই জায়গায় আমার ভয়েসের কোনো ইয়ে নাই, সে নাই, আমি কোনো সে করতে পারছি না, তখন ওকে ফাইন, আমি শাট ডাউন হয়ে যাই। আর এটা হচ্ছে তাহলে মোটামুটি সবাই এরকম নাকি? তবে সবচাইতে 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 ভালো পারফর্মার হচ্ছে যারা এক্সট্রোভার্ট, তারা হচ্ছে সব জায়গায় বস। হুম, এক্সট্রোভার্টরাই হচ্ছে রাজত্ব করে, আমাদের আসলে এক্সট্রোভার্টদের মতোই হওয়া উচিত। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার খেয়াল করা উচিত যে তুমি যেখানে কথা বলবে সেখানে তুমি রেসপেক্টেড কিনা, রেসপেক্ট জিনিসটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার কথায় ফিরে আসবো, মজা করব। আজকে আমি বলেছি আজকে একদম স্ট্রেস ফ্রি ক্লাস হবে, কোনো স্ট্রেস হবে না, কোনো মানে প্রেসার দিব না, কোনো ধরনের মানে তোমাদের উপরে কোনো কিছু চাপিয়েও দিব না। একটা রিভিশনের মতো থাকবে। প্লাস প্লাস তোমরা পরীক্ষায়, আমি যে খাতা দেখেছি, সেই খাতা দেখার পর আমার মনে হয়েছে তোমাদের অনেকগুলো জায়গা যেগুলো তোমাদের ধরিয়ে দেওয়া উচিত, যেগুলোতে আমি প্রায় 95% আমি দেখেছি যে যাদের অবস্থা খুবই করুণ, অথচ এরকম হওয়ার কথা না। এবং যে জায়গাগুলো খুবই সিলি সিলি, মানে এত বোকা বোকা জায়গাগুলোতে তোমরা ভুল করছিলে, আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকম তো হওয়ার কথা না। তখন আমার মনে হলো যে আমার তো তোমাদেরকে ধরিয়ে দেওয়া হয় নাই, যে তোমরা যে পারবে, কিভাবে পারবে, ধরিয়ে দিতে হবে তো। তো প্রথমে আমি একটু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বলেছে যে আমি দীর্ঘক্ষণ কথা বললে আমার কাশি উঠে যায়, তো আমি একটু হয়তো কাশাকাশি করতে পারি, তোমরা প্লিজ 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 মাইন্ড করবে না। আচ্ছা,
আচ্ছা, রাইদিয়া বলছে মিস আমাদের বাংলা সেকেন্ড পেপারের বুক যেটা এনসিটিভি এর বুক, সেই বুকের রচনা যেটুকু আছে সেটুকুই 15 মার্কসের জন্য এনাফ? হ্যাঁ, বইয়ের যতটুকু দেওয়া আছে ততটুকুই এনাফ, কিন্তু বইয়ের টুকু কি তোমরা পুরোটা লিখো? ফাতেমা বলছে আমরা সব জায়গায় চুপ থাকি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পকর পকর করি, তার মানে তার নাম তোয়া, সে ছাড়া আর কোনো বন্ধু নাই, আমি তাকে ছাড়া কাউকে বন্ধু বানাতে চাই না। এটা একটা খুব বাজে মানে উম যে ফাতেমা যেটা বলছে, এইটা থেকে বের হয়ে আসো ফাতেমা, তুমি একটা রেড সিগন্যাল জোনে আছো লাইফে। এই যে ম্যামের কাছ থেকে একটা অবশ্যই অবশ্যই এইটা শিখে নাও। মানে আমি তো অনেক অভিজ্ঞ, একটা 30 বছর জীবন পার করে আসার পরে মোটামুটি একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। লাইফে কখনো কারো উপর ডিপেন্ডেন্ট হবে না। এমন ডিপেন্ডেন্ট কোন, আমি বলছি ডিপেন্ডেন্ট ইমোশনালি, ফিনান্সিয়ালি, সোশ্যালি কোনোভাবেই হওয়া যাবে না। আর একজনের উপর তো ডেফিনেটলি না, ঠিক আছে? ইমোশনালি ডিপেন্ডেন্সিটা অনেক 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 মানে বিষাক্ত একটা ব্যাপার। ইমোশনাল ডিপেন্ডেন্সি হওয়া যাবে না যে একটা বন্ধুই বানালাম, এই বন্ধুটাই আমার, আমি আর কাউকে চাই না। ওখান থেকে বের হয়ে আসো কেন? এত পৃথিবীতে এত বড় একজন বন্ধুই তোমার থাকবে কেন? বন্ধু তুমি সবার হবে, তবে একজন বা দুইজন হবে ক্লোজ, এবং সে যে ক্লোজ হবে সেটা তার মানে কি বলে এটার উপরে তার সে ডিজার্ভ করে ক্লোজ হওয়ার। হ্যাঁ, যাকে আমি ক্লোজ করছি, যেমন আমি আমার ছোটবেলার একটা ইনসিডেন্ট বলি। আমি আমার একটা ফ্রেন্ডকে খুব 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 ক্লোজ ভাবতাম, এত ক্লোজ ফ্রেন্ড, আমি অলমোস্ট ওদের বাসায় বসে থাকতাম। হ্যাঁ, তো আমি ওকে এত বেশি প্রায়োরিটাইজ করতাম, এত বেশি প্রায়োরিটাইজ করতাম, একদিন রিয়েলাইজ করলাম যে ও আমাদের বাসায় কখনো আসে না, আমি শুধু ওদের বাসায় যাই। এবং আমি যেভাবে ওকে ফিল করি যে ও তিনতলা থাকতো, ওর নাম ছিল আহ লিনা। তো আমি যেভাবে ওকে ফিল করতাম, আমি ওকে যেভাবে প্রায়োরিটি দিতাম, ওরকম ভাবে দেয় না। তখন আমার মানে হিট করলো মাথায় যে নো, আমি তাকেই ফ্রেন্ড করব যে আমাকে আমার মতো করে ট্রিট করবে। হ্যাঁ, তুমি একজনকেই খুব ভালো বন্ধু বানাতে চাও, একজনকেই ভালো বন্ধু করে রাখতে চাও, কিন্তু সে তোমাকে ভালো বন্ধু ভাবে কিনা, তো তুমি ওকে মানে সবকিছু শেয়ার করছো, ওকে তোমার কাছে তোমার সাথে সবকিছু শেয়ার করছে কিনা, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, বন্ধু সবার হও, সবার বন্ধু হও, একজন দুজন থাকবে কাছের, কিন্তু সে কাছের হওয়ার উপযুক্ত, সে উপযোগী কিনা সেটা বোঝার জন্য বেশ কিছুটা সময় নাও। হুট করে কাউকে একেবারে মনের ভিতরে আপন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ফাতেমা বলছে আমরা 9 বছর ধরে বন্ধু, তাহলে অবশ্যই ভালো বন্ধু। আমি তোমাকে তোমাকে জাস্ট একটা সাজেশন দিলাম। ম্যাম হাম বাংলা লিখেবার উপায় পাহিয়া আছি তিশান, মাঝে মাঝে এইভাবে কথা বলি, অতএব সাধু সাধু ভাষায় তো পাহিয়াছি বলে কিছু নেই, পাইয়াছি বলতে পারো। হ্যাঁ, হামে হামে কেন বলছো? সাধু ভাষায় কোনো হামে নাই। তুমি তো উর্দু, হিন্দি, বাংলা সব জগাখিচুড়ি করে ফেলছো। ঠিক আছে, বেশ অনেকজন আসছে, প্রায় 9 জন চলে এসেছে, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম আমার ক্লাসে। আমাকে তোমরা সবাই চেনো, আমি মনিরা আক্তার, তোমাদের বাংলা টিচার। হ্যাঁ, আমি অনেক দিন পর তোমাদের ক্লাস পাচ্ছি। আমার আমি তোমাদের অনেক মিস করেছি, এবং আমি বিশ্বাস করি তোমরাও আমাকে অনেক মিস করেছো। তো আজকের ক্লাসে আমরা খুব রিল্যাক্সিং কিছু পয়েন্ট পড়বো। যে পয়েন্ট গুলো আমি আজকে বাছাই করেছি তার প্রত্যেকটাই আমি তোমাদের খাতা দেখে তোমাদের ভুলগুলো অ্যানালাইসিস করে তারপরে সেই মানে পয়েন্ট গুলো বাছাই করেছি। সুতরাং আমার মনে হয় আজকে ক্লাসটা করলে যে তোমাদের কোথায় ভুল হচ্ছে, তোমরা কেন নাম্বার পাচ্ছ না, এটার একটা আনসার পেয়ে যাবে, সাথে সাথে একটা দিক নির্দেশনাও পেয়ে যাবে যে হ্যাঁ আমার তাহলে আজকে থেকে এটা এটা করা উচিত, এটা এটা করা উচিত হবে না। ঠিক আছে, তো লেটস গেট স্টার্টেড। প্রথমেই শুরু করছি ভাব সম্প্রসারণ দিয়ে। ভাব সম্প্রসারণে কিছু মানুষ চমৎকার লিখেছে তোমাদের মধ্যে থেকে, যারা মানে আমি তো শুধু 7 এর খাতা দেখি নাই, 6, 7, 8 সবার খাতা দেখছি। তো শুধু তোমাদেরকে বলছি না, বাকিদেরকেও বলছি, কিছু মানুষ আছে যারা চমৎকার লিখেছে। 6 এর একটা মেয়ে আছে যে তাহেরা নামের, ও প্রচুর লিখেছে। হুম, তো আমার কথা হচ্ছে
5 মার্কের জন্য এত বেশি লেখারও দরকার নাই। আবার যে যে লিখেছে লেখে নাই, সে একেবারে সারাংশ লিখেছে। হ্যাঁ, তোমাদের এই জায়গাটুকু একটু ফিক্স করা উচিত। হুম। আচ্ছা, প্রথমে একটু জানি আমাদের ভাব সম্প্রসারণটা ব্যাপারটা কি একটু জেনে তারপর ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ওকে, ভাব সম্প্রসারণ হলো মানে এই যে এক্সপেনশন অফ আইডিয়া। আমি তোমাদেরকে একটা মানে বুদ্ধি দিলাম, এই বুদ্ধিটাকে একটা বড় করে তোলা, এরকম এটাকেই বলে ভাব সম্প্রসারণ। আমি ছোট্ট একটা আইডিয়া থেকে এটাকে একটা বড় বিজনেসে পরিণত করা, এটাকেই বলে এক্সপেনশন। তো তোমাদের বিজনেস করতে হবে না, ভয় পাওয়ার কিছু নেই। ভাব সম্প্রসারণ হচ্ছে আমার মনে একটা মানে ছোট্ট একটা কথা এসেছে, সেই কথাটাকে বিস্তারিত করে বড় করে বলা। হ্যাঁ, তো যাই হোক, এটাই বলেছে বাংলা রচনা একটি গুরুত্বপূর্ণ অনুশীলন, যেখানে সংক্ষিপ্ত কোনো প্রবাদ, প্রবাদ হতে পারে না, প্রবাদ ওই যে হয় না, চোরে চোরে মাসতুতো ভাই, তো প্রবাদ, এরকম প্রবাদ থাকতে পারে, বচন থাকতে পারে, বচন বলতে একটা ওয়ার্ড থাকতে পারে, বচন মানে বলা, কথা বলা, কবিতার লাইন, কবিতার লাইন থাকতে পারে। কত কবি কত কবিতাই তো লিখেছে, তাই না? একটা লাইন উঠিয়ে দিয়ে বলতে পারে যে এটা একটু সম্প্রসারণ করে বলো, কি বুঝিয়েছে একটু বুঝাও। তারপর থাকতে পারে উক্তি, অনেক বড় বড় জ্ঞানী গুণীর লোক অনেক কথা বলে গিয়েছে, তাই না? যেমন কিছু মানুষ বলেছে যে আহ বাংলার চাইতে বড় কিছু নাই, না মানুষের চাইতে বড় কিছু নাই, যাই কিছু আছে মানুষের চাইতে বড় কিছু নেই, যে একটা কোট করা উক্তি থাকে, সেই কোট করা উক্তিটা দিয়ে থাকবে, হয়তো ওনার নামও থাকবে না, কিন্তু তিনি যে কথাটা বলেছেন, কেন বলেছেন, কি প্রেক্ষিতে বলেছেন, কি কিসের জন্য বলেছেন, পুরো জিনিসটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন বিশ্লেষণ করে এর উদ্দেশ্য হলো মূল ভাবকে সহজ, মানে ধরো যখন কবিতা যখন বলি তখন কি বলি, কবিতাটাকে একটু কঠিন লাগে, তাই না? যখন এটা আমি ভাবটা প্রকাশ করে একটু বিস্তারিত করে বলি তখন আমার আর ব্যাপারটা কঠিন লাগে না। তাহলে উদ্দেশ্য হচ্ছে সহজ করে যৌক্তিক ব্যাখ্যা, আমি কোনো মানে উল্টাপাল্টা টপিকেই যাব না, যেটা বলেছে এক্সাক্ট সেই টপিকের মধ্যে থেকেই সহজভাবে ব্যাখ্যা করে, এবং সাথে একটা উদাহরণ দিতে হবে যে আচ্ছা, ধরো বললো চরিত্র মানুষের জীবনে অমূল্য সম্পদ, তার একটা উদাহরণ দিতে হবে যে এরকম যে চরিত্র কেন মানুষের অমূল্য সম্পদ, কারণ চরিত্রটাই জীবনের শ্রেষ্ঠ জিনিস, এর বাইরে আর কিছু হতেও পারে না, তাই না? তো একটা মানুষ জ্ঞানী গুণী হতে পারে, কিন্তু তার যদি চরিত্র না থাকে তাহলে সে মানুষই না, মানুষের পর্যায়ে পড়ে না, তার জ্ঞান গুণ একদম মানে কোনো কাজে আসছে না। তো এটাই আমি ব্যাখ্যা করে একটু উদাহরণ দিয়ে বলে দিলাম, হয়ে গেল। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ কি করেছো, 1 প্যারা 1.5 প্যারা এইটুকু লিখেছো। এখন সমস্যা হয়ে যায় আমার, মানে যারা মানে আমার না আসলে, যে টিচার খাতা দেখে তার সমস্যা হয়ে যায়। ধরো কেউ লিখেছে 2 পেজ, একটা ভাব সম্প্রসারণের জন্য কেউ লিখেছে 2 পেজ, আর তুমি লিখেছো 2 প্যারা, তাহলে আমি কাকে নাম্বার দেব? আর তোমরা যদি আমার জায়গায় থাকতে বা টিচারের জায়গায় থাকতে, তাহলে তোমরা কাকে নাম্বার দিতে? ব্যাপারটা আমি কি বোঝাতে পেরেছি তোমাদের, প্রবলেমটা কোথায়? আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। এটা শেষ করে আমি তোমাদের কমেন্ট সেকশন দেখবো। আচ্ছা, ভাব সম্প্রসারণ কি? ভাব সম্প্রসারণ কি অলরেডি একটুখানি তোমাদের বলেই ফেলেছি। হলো মানে একদম মোদ্দা কথায় বোঝা যায়, একটা ছোট বাক্য প্রবাদ উক্তির মধ্যে লুকিয়ে থাকা যে গভীর অর্থ থাকে, সেটাকে একটু বিস্তারিত করে ব্যাখ্যা করে একটু বড় করে বোঝানো, সেটাতে একটুখানি যুক্তি দিব, আবার পাল্টা যুক্তি দিব, তার মধ্যে আবার উদাহরণ দিব, সব মিলে এটাকে বলবো আমরা ভাব সম্প্রসারণ। আচ্ছা, এখন উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য অলরেডি বুঝিয়ে ফেলেছি, যে কঠিন বা গভীর অর্থকে সহজভাবে প্রকাশ করা, পাঠকের কাছে মূল বার্তা পরিষ্কারভাবে পৌঁছানো, তারপরে আমি যে লিখতে পারছি, আমি যে ব্যাপারটা বুঝেছি, লিখতে পারার জন্য কি দরকার, ব্যাপারটা বুঝতে হবে, আমি ব্যাপারটা যে বুঝতে পেরেছি এবং সাথে এটা বোঝাতে পারছি, এটাও কিন্তু একটা দক্ষতা, সেই দক্ষতাও আমি অর্জন করতে পেরেছি। এবং নৈতিক ও শিক্ষামূলক বার্তা পরিষ্কার করা, যে আমি যে উম, বার্তাটা পেয়েছি, যেমন চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এই বার্তাটা যে আমি পেয়েছি, এই বার্তাটা যে আমার মধ্যেও আমি মানে সেটা বপন করেছি এবং ছড়িয়ে দিচ্ছি, সেটাও একটা ব্যাপার।
ভাব সম্প্রসারণে। এখন লেখার কিভাবে লিখবো, এতক্ষণ তো আমরা চেষ্টা করেছি বোঝার, এখন চেষ্টা করব কিভাবে লিখবো সেটা একটু দেখার চেষ্টা করবো। প্রথমে করব কি, মূল ভাব। প্রথমে যে লাইনটা থাকে, কবিতার লাইন হোক, গদ্যের লাইন হোক, উক্তি হোক, যাই থাকুক, সেটা উপরে লিখবে। ঠিক আছে? অনেকে নাও লিখে, সেক্ষেত্রে নাম্বার হয়তো হেরফের হবে না, কিন্তু যে লেখে আর যে লেখে না তার মধ্যে না সাইকোলজিক্যালি একটা পার্থক্য চলে আসে। হ্যাঁ, কিরকম আমি একটু বুঝিয়ে বলি। যেমন আমি যখন অনেকগুলো খাতা দেখবো, আমি যখন খাতা দেখতে বসবো, খালি শুধু তোমার খাতাই, এক্স্যাক্টলি শুধু রাদিয়ার খাতা কিংবা মেধার খাতাই দেখবো না। হ্যাঁ, আমার কাছে বান্ডিলে বান্ডিল খাতা আসবে। মানে আমি বলছি অ্যাজ এ টিচার হিসেবে বলছি, ওকে? তো যখন টিচাররা অনেকগুলো খাতা একসাথে নিয়ে বসে, তো যার যার খাতার উপরে মানে সে লাইনটা লিখে তারপর সে শুরু করে, আর যে লাইনটা লিখে না তারপর সে শুরু করে, না না লিখে শুরু করে, তাদের দুজনের মধ্যে হিউজ একটা ডিফারেন্স থাকে। ডিফারেন্সটা কিরকম আমি বলি। যখন খাতা দেখতে বসি তখন তো বারবার কোশ্চেন দেখি না, কত নাম্বার লিখছো বা কোনটা লিখছো সেটা বুঝতে আমার মানে কোশ্চেনটা সবসময় সাথে নিয়ে নিয়ে থাকা মানে দেখা পসিবল হয় না। তো যে যখন দেখে যে উপরে হেডিংটা সে লিখে তারপর শুরু করেছে, তখন তার জন্য মানে এটা আসলে কি বলবো, ই আম, সহজাত ভাবেই একটা মানে তার জন্য একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, তখন ইচ্ছা করলেও তাকে একটু কম নাম্বার দিতে পারি না। সুতরাং সাইকোলজিক্যালি যদি আমি চিন্তা করি, তখন হচ্ছে আমার এই যে হেডিংটা খুবই ইম্পর্টেন্ট। এমনি যে মার্কস আছে এটার জন্য তা কিন্তু না, মার্কস নাই, কিন্তু সাইকোলজিক্যালি এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা একটা ট্রিক্স বলতে পারো। ওকে, তারপরে হচ্ছে মূল ভাব শনাক্ত করবা। যেটুকু লাইন দেয়া দিলে, প্রথমে হেডিংটা দিলে, যেটা কোশ্চেনে ছিল সেটা দিলে, দিয়ে তারপরে যে মূল ভাব, এটা বলতে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়, এক লাইন বা দুই লাইন। মূল ভাব এত বড় দেওয়ার দরকার নাই, এক লাইন বা দুই লাইন, দুই লাইনের বাইরে যাবেই না। হ্যাঁ, দুই লাইনের মূল বাইরে যাবেই না। মূল ভাব দুই, হাইয়েস্ট আড়াই, এরপরে আর এটাকে বাড়াবেই না, তাহলে আর মূল ভাব হবে না। হ্যাঁ, তো এই মূল ভাবটা শনাক্ত করবে, সেটা লাইনের আসল বার্তা কি তা নির্ধারণ করে একটু বললাম যে কিরকম করবে, হাইয়েস্ট আড়াই লাইন। আমি কিন্তু আজকের ক্লাসের এই মেইন থিমটাই হচ্ছে আমি ট্রিক্স গুলো বলে দিব, সেজন্য আমি রাস্তাগুলো রেখেছি কোন জায়গায় তোমাদের মার্কস কম আসছে। এই যে একটা একটা জায়গা অলরেডি আমি ফাইন্ড আউট করে বলে ফেলেছি যে সাইকোলজিক্যালি আমার যা যে যে হেডিং লেখে তার জন্য একটা দরদ চলে আসে। মানে যে আমি বলতে আমি আমি যে তোমাদের খাতা দেখবো সেটা বলছি না, সব টিচারদের সাইকোলজি তো একই রকম হয়। তো সেই সাইকোলজি অনুযায়ী যে হেডিংটা লেখে তার জন্য এক ধরনের দরদ চলে আসে, যে আচ্ছা ও আচ্ছা ওর জন্য ও তোর লেখাটা খুব ভালো, ও আমার ওর জন্য এই কষ্টটা করতে হয়নি, ঠিক আছে ওকে একটু নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে মূল ভাবটা, মূল ভাবটাও লিখতে হবে দেড় লাইনের মধ্যে না আড়াই লাইনের মধ্যে, সেটাও কিন্তু একটা ট্রিক্স। মূল ভাব তুমি যদি এত বড় করে লিখো, সম্প্রসারণ আর কতখানি করবে তাহলে? মূল ভাব ছোট করে সম্প্রসারণ বেশি করবে। কারণ অনেক টিচারের অনেক খাতা থাকে, পুরো মূল ভাব সম্প্রসারিত লাইন বাই লাইন পড়ার সময় থাকে না। হতে পারে যে শুধু মূল ভাবটা দেখেই উনি তোমাকে নাম্বার দিয়ে দিতে পারে, হয় না? হতেই পারে। তো সেক্ষেত্রে তোমাদের এই হাইস্ট আড়াই লাইনের বেশি মূল ভাব করতে আমি সবাইকে নিরুৎসাহিত করব। ওকে, তারপরে হচ্ছে 3 নাম্বার, ও ব্যাখ্যা। মূল ভাগের পরে সম্প্রসারিত ভাব বা ব্যাখ্যা। ব্যাখ্যাকে তো ব্যাখ্যার কোনো লিমিটেশন নাই, তবে আমি পার্সোনালি সাজেস্ট করবো, আমি তো আজকে ট্রিক্স বলতে এসেছি, পার্সোনালি সাজেস্ট করব যে ব্যাখ্যা অন্তত 1.5 পেজ লেখার জন্য, অন্তত 1.5 পেজ। কারণ যারা ভালো স্টুডেন্ট তারা 2.5 পেজও লিখে ফেলে। এখন এজ এ টিচার আমার মার্কস দেওয়া মানে টিচারের মার্কস দেওয়াটা টাফ হয়ে যায়, যে যে 2.5 পেজ 3 পেজ লিখে ফেললো তাকে নাম্বার দেওয়া যদিও উচিত না, 5 মার্কের জন্য 3 পেজ লেখা উচিত না, সেটাও আমি বলছি যে সেটা উচিত না, কিন্তু ধরো সে 2 পেজ বা 2.5 পেজ বা 3 পেজ সে লিখে ফেলছে,
কেউ একজন লিখে ফেললো। অনেক অনেক ভালো ভালো স্টুডেন্ট পেয়েছি আমি আমি এখানে এই এডু পরিবারেরই অনেক ভালো ভালো খাতা পেয়েছি যারা অনেক লিখেছে। অনলাইনে এত লিখবে আমি কল্পনাতেও করি নাই। তো যাই হোক, হতে পারে সে 3 পেজ লিখেছে আর তুমি লিখলা 1 পেজও না। এটাও একটা সাইকোলজিক্যাল হ্যাকস, যে ওর ও 3 পেজ লিখলো আর এই বাচ্চাটা লিখলো না, 1 পেজও লিখলো না, আলটিমেটলি তোমার নাম্বার কমে যায়। সুতরাং তোমার 3 পেজেরও দরকার নেই, আবার হাফ পেজেরও দরকার নেই। তোমার হচ্ছে সেফ জোন হচ্ছে 1.5 পেজ। 1.5 পেজ হলে আমি যে কোনো টিচার চিন্তা করবে, আচ্ছা 1.5 পেজ লিখেছে, এই 5 মার্কের জন্য আর কি বড় করে লিখবে, ওকে ফুল মার্ক দিয়ে দিই। আর বাংলা সেকেন্ড পেপারে ফুল মার্ক পাওয়াটা খুবই ইজি, একদম অঙ্কের মতো। তোমার যদি বানান ভুল না হয়, তোমার যদি কোনো ধরনের কি বলে বানান ভুল, এটাই মেন, ব্যাকরণগত যদি কোনো ভুল না হয়, তোমার ফুল মার্কস পেতে কোনো বাধা নেই বাংলা দ্বিতীয় পত্রে। কারণ বাংলা দ্বিতীয় পত্র তো নাম্বার আর কাটার কোনো জায়গা নাই, হয়েছে নাম্বার দাও, হয়েছে নাম্বার দাও, ঠিক আছে, অঙ্কের মতো। আচ্ছা আমি একটু কথা বলি। আমি বারবার তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তৃষান বলছে এটা হলো আমার নিজের বানানো সাধু ভাষা। বাবা তুমি এখন ইংরেজি বানাও, বা সাধু ভাষা বানানোর দরকার নেই, সাধু ভাষা নেই এখন আর। আসতে কি বলে বুঝতে পারলাম না তৃষান। এটা হলো আমার বানানো ভাষা, এটি অর্থ হলো নিশ্চয়ই আপনি বুদ্ধিমান, দোয়া করে দোয়া করে এটি সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন না, না হলে গলা ভেঙে যাবে। গলা আমার অলরেডি ভাঙা বাবা, এর মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ আছে, গলায় এত চাপতে হবে এটি উচ্চারণ করার জন্য যে আমার গলা মাঝে মাঝে, আচ্ছা তোমার এটা উচ্চারণ করতে হবে কেন বলো, শুধু শুধু বেশি বেশি খাটাখাটনির দরকার আছে? থ্যাংক ইউ ফাতেমা ম্যাম, আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? যখন আর এখন পড়বো না তখন আপনার কথা মনে পড়লে কথা বলবো। আপনার নাম মনে চাইলে আর আমার আমার নাম্বার তো গ্রুপে আছে মনে হয়, দেখতে পারো। ম্যাম দিবেন ব্রেক? ব্রেক মাত্রই তো ক্লাস শুরু করেছি, 6:30টাও হয়নি, এখনই ব্রেক চাও? 7টা থেকে দেই বাবা। কি বলো, ব্রেক চাচ্ছ এখনই এত তাড়াতাড়ি? টায়ার্ড হয়ে গিয়েছো? টায়ার্ড তো আমার হওয়ার কথা, গলা আমার খারাপ, দেখো কাশি চলে আসছে। হ্যাঁ পরেই দিচ্ছি, হ্যাঁ 7টার দিকে একটা ব্রেক দিব না, এরপরে দেখবা আজানের সময় হয়ে যাবে, তখন এমনি ব্রেক চলে আসবে। ওকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, মানে আমার কথার বাইরে তোমাদের কোনো যুক্তি থাকলে, বা মনে করো যদি যে না ম্যাম আবার কথার এই জায়গাটায় বা আমি বুঝতে পারি নাই আবার বলেন, নাহলে কোন জায়গাটা কোন কথাটা আমাকে এক্স্যাক্টলি জানাও, আমি আবার বলছি। ওকে, তাহলে আমি শেষ করি। 3 নাম্বারটা হচ্ছে যুক্তি বা উদাহরণ দেওয়া, মানে 2 নাম্বার হচ্ছে ব্যাখ্যা তো করবেই, 3 নাম্বার হচ্ছে যুক্তিও দেবে, ব্যাখ্যা মানে উদাহরণও দিবে। যে ধরো আমি বললাম আম, কি যেন অনেকগুলো আছে না, আচ্ছা দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটাকেই আমি আগে একবার বলেছিলাম যে চরিত্রহীন মানুষ পশুর সমান বা এরকম কিছু একই, কিন্তু অর্থ একই। কারণ যখন আমি ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা করে বললাম যে এরকম চরিত্র চরিত্র থাকলে চরিত্র না থাকলে বিদ্যা বুদ্ধি টাকা পয়সা এগুলো কোনো কাজে লাগে না, এগুলো উদাহরণ দিয়ে 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 বলে শেষ পর্যন্ত লাস্টে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিবে। ধরো তোমার মানে আহ কোনো বড় কেউ যদি হয়, ধরো কোনো বড় ধরনের কোনো রাজনীতিবিদ এরকম চরিত্রহীন ছিল, সে তার চরিত্রহীনতার জন্য সে সবকিছু হারিয়েছে, এরকম যদি তোমার উদাহরণ মাথায় আসে ডেফিনেটলি এই পয়েন্টে এসে দিবে, যুক্তি বা উদাহরণ এই পয়েন্টে এসে দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে সারসংক্ষেপ বা উপসংহার। সারসংক্ষেপ মানে আমি এই যে প্রথম থেকে মূল ভাব করলাম, ব্যাখ্যা করলাম উদাহরণ দিয়ে, আমি যে সেই প্রথম যে লাইনটা, সেই লাইনটাই যে প্রমাণ করলাম, সেটা শুধু 1 লাইন থেকে 1.5 লাইন, 1.5 লাইনের বেশি যেন উপসংহার না যায়। হ্যাঁ, 1.5 লাইনের মধ্যে উপসংহার দিয়ে একদম ফিনিশ। ওকে, এই হলো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কি বুঝতে পারার কথা, আর কিভাবে লিখবে, কতটুকু লিখবে,
এবং প্রত্যেকটা পয়েন্টে কতটুকু লেখা লাগবে এবং কতটুকু তোমার পেজ লাগবে সবটুকুই আমি বলার চেষ্টা করেছি। তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে প্রশ্ন করো। ওকে, এরপরে দেখো কি কি খেয়াল রাখবে ভাব সম্প্রসারণে। ভাব সম্প্রসারণে তো লিখলাম, কিন্তু আমি কিছু 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 বিষয় তো আমার খেয়াল রাখা উচিত, তাই না? যেমন অপ্রয়োজনীয় দীর্ঘ না করা। এখন ওই যে বলেছি যে 3 পেজ লেখার অপ্রয়োজনীয় দরকার নেই। আমার 5 মার্ক ভাব সম্প্রসারণে। 5 মার্কে যদি 5 মার্ক বা 10 মার্কের জন্য 3 পেজ ঠিক আছে, কিন্তু 5 মার্ক যদি হয়ে থাকে অপ্রয়োজনীয় অযথা লিখে 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 দীর্ঘ করার তো দরকার নেই। তারপরে সহজ সুন্দর প্রাঞ্জল ভাষা ব্যবহার করা যাতে সবাই বুঝতে পারে। সে যে লিখছে সে নিজেও বুঝতে পারছে, আবার যাকে মানে ধর যে টিচার পড়ছে, ওই যে একটু আগে তিশান যেমন কি যেন লিখে পাঠালো, আমি সে নিজেও বলছে যে আর চেষ্টা করেন না, উচ্চারণ করতে পারবেন না। আবার সে নিজেও পারবে না, আমাকেও চেষ্টা করতে অনুৎসাহিত করছে। কিন্তু এই ধরনের লেখা কিন্তু পরীক্ষার হলে লিখো না দিশান, ঠিক আছে? তো এরকম আর কি সহজ সুন্দর প্রাঞ্জল ভাষা ব্যবহার করবে, যাতে হচ্ছে সবাই বুঝতে পারে, টিচাররাও বুঝতে পারে, তোমরাও বুঝতে পারো। তারপরে হচ্ছে অপ্রাসঙ্গিক তথ্য না দেওয়া। ধরো আমি কথা বলছি হচ্ছে আহ বই পড়াকে নিয়ে, হ্যাঁ বই পড়া বিষয়ে কথা বলছি, কিন্তু আবার উদাহরণ দিচ্ছি আবার অন্য দিকের উদাহরণ দিচ্ছি, হয়তো টিভি দেখা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, তো দুইটা অপ্রাসঙ্গিক হয়ে গেল না? বই পড়া নিয়ে কথা বলছি, তার মানে বই পড়ার মধ্য দিয়েই উদাহরণ দিতে হবে, অপ্রাসঙ্গিক কোনো উদাহরণ দেওয়া যাবে না, ঠিক আছে? প্রবাদ বা উদ্ধৃতির সাথে সম্পর্ক বজায় রাখা। প্রবাদ বা উদ্ধৃতি, এই যে একটু আগে যেটা বললাম যে আমি যা বলছি তার মধ্যেই যেন হয়। হ্যাঁ, ধরো আমি প্রতারণা নিয়ে কোনো কিছু বলছি, হ্যাঁ তার মধ্যে আমি প্রতারণা নিয়ে বলতে বলতে আমি একটা প্রবাদ বাক্য বলার চেষ্টা করছি, কিন্তু সেই বাক্যটা অন্য কিছু মিন করছে। অন্য কিছু মিন করছে বলতে আমি বলছি যে আক্কেল ছেলেমি করলো, কিন্তু আক্কেল ছেলেমি তো প্রতারণার সাথে যায় না, আক্কেল ছেলেমি হচ্ছে বোকামের সাথে যায়। তো প্রতারণার সাথে যেতে হবে যে হতে পারে যে চোরে চোরে মাসতুতো ভাই বা এরকম যা যা আছে সেটার সাথে রিলেটেড প্রবাদ বাক্যগুলো ইউজ করতে হবে, যখন যেটা বলছি সেটা রিলেটেড থাকতে হবে, মোট কথা। আচ্ছা, এটুকু নিয়ে তার কারো কোনো প্রশ্ন আছে নাকি একটু বলো আমাকে। আমি একটু দেখি। মাত্র 6 জন, বাকিরা চলে গিয়েছে। এর মধ্যে আবার কি রিপাল আছে? স্যামুয়েল বলেছে জি ম্যাম। ওকে, আছো তাহলে স্যামুয়েল? ম্যাম বলছে অল ক্লিয়ার, বুঝতে পেরেছে। আর এটা বোঝানোর কিছুই নাই। রাদিয়া বলছে জীবিত আছি এখনো। ওকে, আচ্ছা। আহ রাদিয়া জীবিত আছে, কোনো প্রশ্ন নাই তাহলে। স্যামুয়েল কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ম্যাম বুঝতে পারছি বলে মেসেজ দিচ্ছি না। ওকে, আজকে অনেক কম স্টুডেন্ট, আমি এক্সপেক্ট করছিলাম কম স্টুডেন্ট, কারণ অনেকেই পরীক্ষার জন্য হয়তো ক্লাস করবে না। বাংলাকে অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু ওরা তো জানে না ওরা কি মিস করলো আজকে। ওকে, তাহলে আমাদের ভাব সম্প্রসারণ ক্লিয়ার, আমরা বলতে পারি, তাই তো? তাহলে নেক্সট টপিকে যাই। আমি একদম সহজ থেকে শুরু করেছি, আস্তে 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 আমাদের আরো কি কি আমি উম দেখতে পেয়েছি তোমাদের প্রবলেম, তার মধ্যে একদম 100-র মধ্যে আমি যদি বলি 95%-এর এই দুই টপিকে প্রবলেম। 95, 95 বলতে 95, একদম 5% মানুষের মধ্যে আছে যারা হচ্ছে, মাত্র 5% মানুষ ছিল যারা হচ্ছে মানে প্রপার লিখতে পেরেছে। আদারওয়াইজ আমি বেশিরভাগই দেখলাম যে ওদের অবস্থা খুব খারাপ। এখন একটা ট্রিক্স এখনই আমি বলতে চাই, সেটা হচ্ছে পত্র দরখাস্ত। তোমাদের অথবা থাকে থাকে না, পত্র অথবা দরখাস্ত, তাই তো? নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে পত্র এবং দরখাস্ত যদি থাকে, অথবা যদি থাকে, যদি অথবা না থাকে সেক্ষেত্রে আমার কিছু বলার নাই, কিন্তু যদি অথবা থাকে সেক্ষেত্রে উচিত হচ্ছে দরখাস্তকে চুজ করা, দরখাস্তকে চুজ করা। কারণ
পত্রে বানান ভুল হতে পারে আর পত্রের নিয়মে কিছু না কিছু ভুল হতেই পারে, কিন্তু দরখাস্ত একদম একুরেট নাম্বার পাওয়া যায়। বোঝা গেল? পত্র এবং দরখাস্ত যদি অপোজিট থাকে অথবা থাকে মাঝখানে, নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে দরখাস্তকে চুজ করা। কারণ দরখাস্তে একদম কম লিখতে হয়, কম, চাক একদম চাক্কা নাম্বার, নাম্বারটা মানে কোনো ভ্যারি করে না। যে তোমার নিয়ম হবে, নিয়ম মতো তুমি লিখছো তাহলে নাম্বার ফুল, এর মধ্যে কোনো কাটাকাটি নাই। কিন্তু পত্রে কিন্তু তা না। পত্রে কিন্তু নাম্বার চাইলে টিচার 1 নাম্বার কমিয়ে দিতে পারে, হাতের লেখা ভালো হয় নাই, এই হয় নাই সেই হয় নাই, চাইলে দিতে পারে। পত্রে ওই সুযোগ আছে, দরখাস্তে সেরকম কোনো সুযোগ নাই। এই নিয়ে তোমাদের কোনো কথা আছে কিনা একটু দেখে নেই। ম্যাম, এই অনলাইনে মডেল টেস্টে আমার পত্র দরখাস্ত কমন পড়ে নাই, তাই বানিয়ে লিখেছি। এখানেও কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে দরখাস্ত তোমার বানিয়ে লেখা যায়, মানে এটাই আমি বললাম যে পত্র হোক আর দরখাস্ত হোক, তুমি প্রথমে চুজ করবে দরখাস্ত। দরখাস্ত বানিয়ে তো লিখতেই হবে। তো দরখাস্ত চুজ করলে তুমি যাই লেখো, শুধু তোমার আমরা যখন টিচাররা শুধু দেখবে তোমার নিয়ম ঠিক আছে কিনা, আর কিছুতে তোমাকে আটকাতে পারবে না, তোমাকে ফুল মার্ক দেবে। নিয়ম ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফুল মার্ক, ওকে। হ্যাঁ, এই এই যে পত্র দিয়েছিল, আমি বেশিরভাগই দেখেছি পত্র দিয়েছে। পত্রে চাইলে টিচার নাম্বার কমায় দিতে পারে, তোমাদের কিছু করার নাই। I don't have any problems other than forgetting to write বরাবর। কেন বরাবরই কি প্রবলেম তিশান? ওকে ফাইন। তারপরে হচ্ছে এখন আমি আবার তোমাদেরকে আমি পত্র দিতে নিরুৎসাহিত করছি না, আমি জাস্ট বলছি যে পত্র দরখাস্তের মধ্যে উচিত হচ্ছে দরখাস্তটা চুজ করা। কারণ কারণ হচ্ছে দরখাস্ততে একদম মানে তোমার নিয়ম মতো যদি তুমি বসিয়ে 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 দিতে পারো, কারণ দরখাস্ত নিয়ম ওই যে একটু আগে দিশান বললো, বরাবর লিখতে হয়, বিষয় লিখতে হয়, জনাব লিখতে হয়, নিবেদিকা নিবেদক যাই হোক লিখতে হয়, ডেট লিখতে হয়, শেষ। এই নিয়ম ঠিক মতো তুমি লিখেছো তাহলে তোমার জন্য ফুল মার্কস। কিন্তু পত্রে কিন্তু নিয়ম হলেও যদি টিচার চায় তোমাকে নাম্বার কমিয়ে দিতে পারে। ইভেন পত্রে তোমার লিখতে হয় বেশি, বানান ভুল হওয়ার আশঙ্কা বেশি, ঠিক আছে? সুতরাং আমি যদি তোমাদের চুজ করার ইয়া থাকে আমি অবশ্যই বলবো দরখাস্ত চুজ করবে। নেক্সট, আমি তোমাদেরকে 2 ধরনের নিয়মই শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। পত্র যারা দিতে চাও আমি তোমাদেরকে বলবো দাও, কিন্তু উচিত হচ্ছে ওয়াইজ হবে দরখাস্ত চুজ করা। এখন যারা পত্র দিবা তারা কিভাবে দিবা, আগে পত্র কি একটু শুনে নাও। পত্র হলো 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে লিখিত বার্তা আদান প্রদানের মধ্যে একটি মাধ্যম। মানে আগে যখন টেলিভিশন মানে ফোন ছিল না, মোবাইল ছিল না, কিছুই ছিল না, তখন এই চিঠি ছিল একমাত্র মাধ্যম যে কমিউনিকেশন করার, বিশেষ করে যারা দূরে থাকে। হ্যাঁ, আমার আমার মনে আছে যে আমরা আমার আমার এক খালু ছিল, সে বিদেশে থাকতো। আমার খালা আবার আমাদের বাসায় থাকতো। তো খালু বিদেশ থেকে চিঠি পাঠাতো, মানে এতগুলো চিঠি ছিল। আমার চিঠি তো একা খালাকে পাঠাতো না, দেখা যেত আমাদের বাসায় থাকতো বলে আমার আব্বাকেও পাঠাতো, তারপরে নানাকেও পাঠাতো, এরকম আর কি। আগে তো এছাড়া আর কোনো উপায় ছিল না, চিঠি একমাত্র মাধ্যম। তো অনেক চিঠি সবার বাসায় মোটামুটি চিঠি থাকতো। এখন আর সেটার দরকার নেই। তারপরে আমার কাছে মনে হয় চিঠিটা দরকার ছিল, মানে চিঠিটা যদি কন্টিনিউ করা যেত তাহলে ভালো হতো। চিঠি যখন, চিঠি না একটা ইমোশন, যেটা হচ্ছে মোবাইলে টেলিফোনে হয় না। যে চিঠির মধ্যে যেটা হয়, মানুষের লেখার একটা প্রচলন থাকে, লেখার হাত থাকে, ইমোশন গুলো সতেজ থাকে আমার কাছে মনে হয়। যাই হোক, পত্রের মাধ্যমে কোনো খবর, অনুরোধ, তথ্য, পরামর্শ বা অনুভূতি প্রকাশ করা হয়, তাই না? এখন শুধু একটাই পত্র হয়, প্রেমপত্র। আর কোনো পত্র এখন আর হয় না, সবই এখন শুধু বইয়ের পাতায়। তো যাই হোক, ভাষা বৈশিষ্ট্য হচ্ছে ভাষা প্রাপকের সঙ্গে সম্পর্ক অনুযায়ী নির্ধারিত হয়। মানে হচ্ছে তুমি কাকে লিখছো, তুমি বাবাকে লিখলে একরকম শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় পিতা, টিচারকে লিখলেও শ্রদ্ধেয়, ছোট ভাইকে লিখলে স্নেহের, আর যদি ধরো বন্ধু বা প্রিয় কেউ হয় তাহলে প্রিয় দিয়ে শুরু করতে হয়। সুতরাং তোমার সম্পর্কটা আগে চিন্তা করতে হবে যে সম্পর্কটা কার সাথে কেমন সম্পর্ক। ভাইয়ের সাথে স্নেহের হলে স্নেহের, আর বড় হলে অবশ্যই শ্রদ্ধেয়। আর যারা আগে যারা আমার আব্বারা পড়াশোনা করছে তারা শ্রদ্ধা পদ
পদে সু, তারপরে আরো কি কি অনেক কঠিন কঠিন ভাষা, স্নেহাশিস, অনেক কঠিন কঠিন ভাষা বলেই ওরা শুরু করতো আর কি, যে এখন আর ওটার দরকার নাই, তোমাদেরও পত্র লেখা হয় না, সুতরাং জানা প্রয়োজন নাই। বন্ধুকে পত্রের ভাষা হবে সহজ হবে, বন্ধুদের সাথে যাবে যেভাবে কথা বলো, পত্রের ভাষাটাও সেভাবে হবে। কিন্তু যখন টিচারকে লিখি বা বাবাকে লিখি, তখন একটু গম্ভীর হয়ে, বা মানে একটু আগে যে বললো না যে আমি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, এটা আসলে মেনটেন করা হয় সম্পর্ক অনুযায়ী, তাই না? আমার বন্ধুর সাথে যখন আমি যা কথা বলি তখন খুবই এক্সট্রোভার্ট হয়ে যাই, আবার যখন একটু গুরুজনের সাথে বা একটু বড় কারোর সাথে কথা বলি তখন একটু ইন্ট্রোভার্ট হয়ে যায়। হ্যাঁ, ওই পত্রের সাথেও তাই, তুমি কাকে পত্র দিচ্ছ সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর আমি বন্ধুকে দিলে, বন্ধু তুমি কেমন আছো, ভালো আছো কিনা। আর যদি দেখা যায় যে পিতাকে দাও বা বড় শ্রদ্ধেয় কাকে, জি শ্রদ্ধেয় বাবা, আশা করি ভালো আছেন। ঠিক আছে, তো ব্যাপারটা তাই। আবার অফিসিয়াল পত্রের ভাষা হবে গম্ভীর ও শুদ্ধ, যে বললাম যার সাথে কথা বলা, মানে সম্পর্ক যার সাথে যেরকম তার সাথে ওরকমই কথা হবে। অফিসিয়াল, অবশ্যই অফিসিয়াল একটা মানে ইয়ে আছে, কি বলে গঠন আছে, সেই গঠন অনুযায়ী কথা বলতে হবে, তাই না? বিষয়বস্তু বস্তু হচ্ছে স্পষ্ট সংক্ষিপ্ত, মানে পত্র তো লিখছি তাই বলে তো রচনা লিখছি না, তো সুতরাং যাতে ছোট করে, আমার হয়তো ইমোশন অনেক বেশি, আমি মানে আমার লিখতে ইচ্ছে করছে অনেক বেশি, বা আমি যখন বলতাম অনেক বেশি বেশি বলতাম, কিন্তু আমি পত্রে কি অত বেশি বলতে পারবো, লিমিটেশন। আমার মোবাইলে যখন কথা বলি তখন অনেক কথা বলে ফেলি, কিন্তু এখন যখন আমি এসএমএস করি তখন লিখতে কষ্ট হয়, তো সুতরাং শর্ট করে বলি, ব্যাপারটা তাই। পত্রে লেখকের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ পায়, হ্যাঁ, সুতরাং মানে কি যেটা বলছিলাম যে যার যার সম্পর্ক, যে যে অনুভূতিটা বলতে চাচ্ছ, বড় ভাইকে লিখলে একরকম অনুভূতি, ছোট ভাইকে লিখলে একরকম অনুভূতি, তাই না? ব্যাপারটা তাই। এই পর্যন্ত মনে হয় কারো কোনো সমস্যা নাই, এগুলো সমস্যা হওয়ার কথাও না, এগুলো জাস্ট আমি তোমাদেরকে, আমার কাছে মনে হয়েছে যে ধরায় দেওয়া উচিত, কারণ আমি এই জায়গাগুলোতে ভুল পাচ্ছি, তো আমার মনে হয়েছে তোমাদেরকে একটু ধরিয়ে দিলে হয়তো তোমাদের, এই জন্য আমি বলেছি যে আজকে ক্লাসটা খুব রিল্যাক্সিং ক্লাস, এবং ওই যে হয় না বাচ্চারা খেলতে খেলতে শিখে, আমরা গল্প করতে করতে শিখবো। ওকে, আচ্ছা, মাঝে মাঝে বরাবর লিখতে ভুলে যায় তিশান, এটা একটু ভুলে যাওয়ার মতো, কিন্তু ভুলে যাওয়া উচিত না, বারবার লিখবে তাহলে আর ভুলবে না। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, পত্রের প্রধান উপাদান, পত্রতে কি কি থাকতে হবে, কি কি থাকতে হবে? একটা হচ্ছে প্রেরকের ঠিকানা, কে দিচ্ছে তার ঠিকানা থাকতে হবে, ঠিকানা না থাকলে তোমার চিঠি কাকে দিবে, তাই না? তোমার ঠিকানা থাকতে হবে, যাকে দিবে তার ঠিকানা থাকতে হবে, তারিখ, কোন তারিখে দিচ্ছ, সম্বোধন, ওই যে প্রিয়, শ্রদ্ধেয়, স্নেহাস্পদ, এই ধরনের সম্বোধন থাকবে। মূল বক্তব্য, কি বলতে চাচ্ছ, তুমি কি বিয়ের দাওয়াত দিচ্ছ, নাকি কোনো ভালো রেজাল্ট করেছো সেই আনন্দটা জানাচ্ছ, বা কেউ মারা গিয়েছে সেই দুঃখটা জানাচ্ছ, তো এটা হবে মূল বক্তব্যে। সমাপনী বক্তব্য, যে আজ আর নয়, তোমার বাবাকে সালাম দিও, বা বাসার বড়দেরকে সালাম দিও, ছোটদেরকে আদর দিও। আচ্ছা, না আর আবার কথা হবে, চিঠি দিও, আমাদের বাসায় এসো, এই লিখে শেষ করে, এটাকে বলা হয় সমাপনী সম্ভাষণ। তারপরে লিখবে ইতি, তোমার স্নেহের, তোমার বন্ধুর, বা এই কি যাই হোক, এটাকে বলবো আমরা স্বাক্ষর, লাস্টে যেটা আমরা ইতি দিয়ে বলি। হ্যাঁ, তাহলে কি কি পেলাম? ঠিকানা, তারিখ, সম্বোধন, মূল বক্তব্য, সমাপনী সম্ভাষণ, স্বাক্ষর। আর পত্রের প্রকারভেদ হচ্ছে 4 রকমের। একটা হচ্ছে ব্যক্তিগত পত্র, যেটা হচ্ছে আমি আমার বন্ধুকে লিখি, আমার ভাইকে লিখি, আমার বাবাকে লিখি, বা তোমরা মাকে লেখো, বোনকে লেখো, এরকম যারা আছে তারা ব্যক্তিগত। আনুষ্ঠানিক পত্র হচ্ছে ধরো স্কুল থেকে একটা পত্র দিতে পারে, যেটা হচ্ছে ইনভাইটেশন কার্ড যেটা হয়, আমন্ত্রণ পত্র, বা আম, আহ, যখন কেউ কোনো ইয়েতে যোগদান করে, হ্যাঁ, একটা লেটার দেয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এগুলোকে বলা হয় আনুষ্ঠানিক, বা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে লেখা হয়। আরেকটা হচ্ছে ব্যবসায়িক পত্র, আরেকটা হচ্ছে অভিনন্দন, ধন্যবাদ, শোকপত্র। অভিনন্দন ধন্যবাদ বলতে কংগ্রাচুলেশন করার জন্য একবার এক ধরনের লেটার লেখা হয়। তারপরে হচ্ছে ধরো কেউ আহ চাকরি চলে গিয়েছে বা রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে, তখন একটা শোকপত্র দেয়। আবার কেউ মারা গেলেও শোকপত্র দেয়। তো এই পত্রগুলো জাস্ট জানার জন্য বলেছি, আর এই ব্যাপারগুলো তোমাদেরকে আলাদা করে বোঝানোর জন্য বলা হয়েছে।
আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। আছে কি? কোনো সমস্যা থাকলে বলতে পারো। দরখাস্তে এখন যাব, দরখাস্তে পত্র শেষ, দরখাস্ততে যাচ্ছি। দরখাস্ত তো তোমরা মোটামুটি জানোই যে দরখাস্তটা কি কি জন্য লিখি। দরখাস্ত মানেই হচ্ছে আবেদন করা, মানে আমি কিছু চাচ্ছি, সেটা আমি লিখিত ভাবে দেওয়া। যে যেই চাওয়াটাকে আমি মুখে না বলে লিখিত ভাবে দিলে সেটা মানে কাজটা হয় অফিসিয়ালি, মানে মানে কার্যকর ভাবে হয় আর কি। হ্যাঁ, ওই দরখাস্তটা এক ধরনের ডকুমেন্ট যেটা না পরে পরবর্তীতে কাজে লাগে, যে দেখায় যে এই যে ধরো আমি একটা পাঠাগার বানিয়েছি, এই পাঠাগার বানানোর জন্য একটা দরখাস্ত ছিল, সেই দরখাস্তের ভিত্তিতে আমি একটা লাইব্রেরি বা পাঠাগার বানিয়েছি। এই ধরনের একটা ডকুমেন্ট হিসেবেও ওই দরখাস্তগুলো কাজ করে। তো দরখাস্ত হলো কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট ভাবে অনুরোধ জানিয়ে, মানে মানে দরখাস্ত মানে আবেদন জানিয়ে বা অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক ভাবে একটা লেখা, যেটার ভাষা শুদ্ধ, পরিপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ। হ্যাঁ, ওনার সাথে আবার ফ্লার্ট করা যাবে না, খুব বেশি আহ কি বলে ক্লোজ হওয়া যাবে না। দরখাস্ত করছি প্রধান শিক্ষককে, হ্যাঁ স্যার কেমন আছেন স্যার, স্যার আপনি কি আমাদেরকে একটা ছুটি দিবেন, এভাবে বলা যাবে না, একটু গাম্ভীর্যপূর্ণ থাকবে। আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে ভাষা বিনয়ী থাকতে হবে, যে স্যার প্লিজ আমাদেরকে দিয়ে দিবেন, আমি আশা করছি আপনি আমাদের দিবেন, এই ধরনের একটা বিনয় থাকতে হবে, যেটা আমি অনেক অনেক দরখাস্তে পাইনি। দরখাস্তে যেমন এরকম যে অর্ডার দিচ্ছে, স্যার ছুটি দরকার, আমাকে ছুটি দেন, তোমাদের লেখাগুলো এরকম হয়। কিন্তু এভাবে বলা যাবে না, দরখাস্তে লিখতে হবে যে আমার খুব ছুটি প্রয়োজন, আমার বাসায় আমার আব্বু অসুস্থ, আমাকে প্লিজ ছুটি দিবেন, আশা করি আপনি ছুটি দিবেন, এভাবে বলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, বক্তব্য সরাসরি ও সুনির্দিষ্ট, যা বলতে চাও স্ট্রেট ফরওয়ার্ড এভাবে এভাবে বলবে, যার আমার এই দরকার, আমার বাবা এই মাসে টাকা দেয় নাই, সেজন্য জরিমানা হয়েছে, সুতরাং আমাকে জরিমানা যেন মওকুফ হয়, আমি এই জরিমানা দিতে পারছি না, আমার বাবার ওরকম অবস্থা নাই, প্লিজ মওকুফ করে দেন। এইভাবে বলতে হবে। হ্যাঁ, সরাসরি এবং সুনির্দিষ্ট, নির্দিষ্ট বিন্যাসে লেখা হয়। বিন্যাসটা কি তাহলে, বিন্যাসটা কি একটু জেনে আসি। বিন্যাসটা হচ্ছে এটা, প্রথমে লিখবো। আচ্ছা, বিন্যাসটা বলার আগে, বিন্যাসটা তো দেখতেই পাচ্ছ, তার বলার আগে যেটা সবার 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 ভুল হয়েছে, সবার, সব সময় জানবে দরখাস্ত এক লাইনের রোতে লিখতে হবে। আমার লাইনটা সোজা হয় নাই, এরকম আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এক এখান থেকে শুরু করবে, ডেট বরাবর, তারপর অ্যাড্রেস লিখবে না, অ্যাড্রেস, স্কুল, স্কুলটার নাম, বা ধরো স্কুল থাকলে স্কুলের নাম, স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখবে, তারপর এখান থেকে বিষয় লিখবে, তারপর আরেকটু নিচে এসে জনাব লিখবে, কিন্তু এক লাইনে। আমি কি বোঝাতে পারছি? তোমাদের সবার যেটা ভুল হয়েছে, একজন লিখেছে এখান এখান থেকে শুরু করেছো, এখানে শুরু করেছে, এখানে শুরু করেছে, এখানে শুরু করেছে, এখানে শেষ হয়েছে। কিন্তু দরখাস্তের মেইন নিয়ম হচ্ছে সব এক লাইনে। এবং আমরা যখন ছিলাম ছোট, মানে আমরা যখন শিখছিলাম, এখন তো শেখাচ্ছি, তো আমরা যখন শিখছিলাম তখন হচ্ছে আমাদেরকে টিচাররা বলতো একটা পেন্সিল দিয়ে যেন দাগ দিয়ে নেই, পেন্সিলের দাগটা পরে মুছা যায়, তাই না? যেহেতু আমাদের লাইনটা ঠিক থাকে না, লাইনটা যখন লিখি তখন উল্টো পাল্টা হয়ে যায়, তখন আমরা কি করতাম, খাতাটা ভাঁজ করে নিতাম। একটু দেখাতে পারলে ভালো হতো, যেরকম করে এরকম করে ফোল্ড করে নিতাম, ফোল্ড করে নিতাম, আদারওয়াইজ এই যে এখান থেকে শুরু করতাম আর কি। হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে আমরা এই যে এরকম একটা পেন্সিল দিয়ে দাগ নিয়ে নিতাম, পরে পেন্সিলের দাগটা মুছে ফেললেই হয়ে যায়। কিন্তু এটা খুবই জরুরি একটা ব্যাপার, যেটা আমি 100% ভুল পেয়েছি, কাউকে আমি এরকম দেখি নাই। এই 6 to 8 একজনকেও দেখলাম না যে সেই কাজটা করলো, যে এখানে একটা লাইন টেনে নিবে, বাবা এই জায়গাটা সমান রাখে নাই, কেউ কেউ রাখে নাই। সুতরাং প্রথমেই আমি বলছি যে এখানে না মানে কি লিখবে, প্রথমে বরাবর বা তারিখ লিখো, তারপর বরাবর লেখো, তারপরে জনাব, তারপরে অ্যাড্রেস, মূল বিষয়, এখান থেকে জনাব, তারপরে এখানে অতএব, নিবেদিকা, নিবেদক, নিবেদিকা, এখানে সব একই হবে, অন্য কোথাও যাবে না। ঠিক আছে? আমি কি বোঝাতে পেরেছি? তোমরা একটু আমাকে জানো আমি কি বোঝাতে পেরেছি কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? 7 জন,
রাদিয়া মিস ব্রেক দিবেন গো? আহা, 4 মিনিট পর ব্রেক দিও রাদিয়া। কোনো সমস্যা আছে কিনা একটু বলো, একটু বলো কি সমস্যা, কোনো সমস্যা আছে কিনা, বা আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? আমার মনে হয় তোমরা কেউ নাই। স্যামুয়েল, স্যামুয়েল বললো কি বললে আল্লাহ? এন ক্লিয়ার ম্যাম, এন মানে কি নো? বাকিরা তোমরা কি আছো? মেধা ক্লিয়ার ম্যাম, আচ্ছা এটা শেষ করে দিয়ে আমরা একটা ব্রেকে যাবো, ওকে? তিশান, ইয়েস, আচ্ছা আছে, তার মানে তোমরা শুনতে পেয়েছো, ফাইন। থাকলে তোমাদের লাভ, না থাকলে কারো লাভ না। থাকলে শুনলে তোমাদের লাভ, না হলে কারো লাভ হবে না, ওকে? তো এই যে এখানে কি লিখবে, এই যে আমি বলেছি যে একটা স্ট্রেট লাইন থাকবে, স্ট্রেট লাইনের মধ্যে প্রাপকের পদবি ও ঠিকানা। প্রাপক কাকে লিখছো? প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক। তারপরে প্রধান শিক্ষক কোন স্কুলের, স্কুলের নাম, স্কুলটা কোথায় অবস্থিত সেটা। তারপরে লিখবে বিষয়, তাই না? এই যে বিষয়, তারপরে সম্বোধন জনাব, জনাব। তারপরে লিখবে মূল বক্তব্য, আমি আপনার স্কুলে মানে আপনার অবগতির জন্য বলতে চাচ্ছি আপনার স্কুলে এখানে আছি, ঠিক আছে? তারপরে লিখবে প্রার্থীর নাম, শ্রেণী, পদবি, রোল, আইডি। এখানে নিবেদক, নিবেদক অমুক, অমুক কোন ক্লাস, কত নাম্বার রোল, সব এক লাইনে স্ট্রেট, আর কোনো কথা নেই। তারপরে স্বাক্ষর, স্বাক্ষর মানে এই যে তোমার নামটা লিখলে আর কি, হ্যাঁ। দরখাস্তের উদ্দেশ্য হচ্ছে তুমি ছুটি চেতে পারো, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো লাইব্রেরি দরকার বা ক্যান্টিন দরকার, এ ধরনের মানে আর্জি জানাতে পারো। তারপরে ভর্তির আবেদন, তুমি ওই স্কুলে ভর্তি হতে চাও, সেটাও একটা মানে দরখাস্তই, মানে আবেদনই করা দরকার। তারপরে রেকর্ড সংশোধন, মানে ধরো তোমাদের ওখানে তুমি হচ্ছে এসএসসি তে হয়তো পাশ করেছো, হ্যাঁ, কিন্তু তোমার রেজাল্ট ভুল আসছে, তো তোমার রেজাল্ট ভুল ঠিক করার জন্য সংশোধন করতে পারো, হ্যাঁ। তারপরে আরো যাতে আছে সমস্যার সমাধান হতে পারে, সেটা ধরো এটাতে শুধু স্কুলেই দরখাস্ত হয় তা তো না, এটা তো জেলা পর্যায়ে হয়, বা যে কারো কাছেই তুমি দরখাস্ত লিখতে পারো। ধরো তোমাদের স্কুল, তোমাদের এলাকায় বন্যা হয়েছে, তহবিল সংগ্রহ করতে চাও, তখন কি করবে? জেলা প্রশাসকের কাছে এটা চিঠি লিখতে হবে, ওকে? চিঠি না মানে দরখাস্ত করতে হবে। এই হচ্ছে আমাদের, যেটা আমি ধরিয়ে দিতে চাচ্ছি দরখাস্তে, সেটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা, আমার মনে হয় আশা করি তোমরা মনে রাখবে, হ্যাঁ। এবার আছে একটা ব্রেকে, ব্রেক থেকে এসে আমরা একটু গ্রামার পড়বো এবং একটু সারাংশ, সারমর্মটা একটু রিভিশন দিয়ে গ্রামারে চলে যাব, ঠিক আছে? ওকে, কি ব্রেক নিব? প্লিজ এই কাজটা আর করো না। ভাব সম্প্রসারণ লিখবে 1 থেকে 1.5 পেজ। আর যেটা বলছিলাম পত্র অথবা দরখাস্ত, যেটা অথবা থাকলে অবশ্যই দরখাস্ত চুজ করা উচিত, হ্যাঁ। আমাদেরকেও আমাদের টিচাররা এভাবে শিখিয়েছে, কারণ দরখাস্তে লিখতে হয় কম, আর তোমার কাঠামোটা ঠিক থাকলেই তোমার দরখাস্তকে ফুল মার্ক পাবে, একদম অঙ্কের মতো। হ্যাঁ, আর পত্রে তোমার লিখতে হয় বেশি, কাঠামোর একটা ব্যাপার স্যাপার আছে, আবার খাম লিখতে হয়, আবি যাবি অনেক কিছু করতে হয়, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, বানান ভুল হওয়ার সম্ভাবনা বেশি। মোটামুটি বলতে গেলে তোমার কি বলে, পত্রে তোমার চান্স বেশি ভুল হওয়ার, যার কারণে দরখাস্তটা দেওয়া বেটার। আর যদি দাও দরখাস্ত, দিতে হবে এভাবে, যেভাবে বলেছি, একটা লাইনে একটা সিরিয়াল মেনটেন করে বলতে বলেছি, যে একটা এক জায়গায়, একটা এক জায়গায়, একটা ওই জায়গায়, একটা ওই জায়গায়, এভাবে এভাবে দেওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো তো, যারা আসো নাই? এরপরে আমরা নেক্সট টপিকে যাই, হ্যাঁ। নেক্সট টপিক হচ্ছে সারাংশ। সারাংশ আমি মোটামুটি সবাইকে দেখেছি খুব ভালো লিখেছে। দুই মানে এটাকে কি বলবো, যদি আমি পার্সেন্টেজ করি তাহলে আমি বলবো যে 20% খাতা দেখেছি যেখানে ওরা সারাংশটা খুব বেশি অহেতুক করে ফেলেছে। মানে সারাংশ মোটামুটি আমি ভালোই দেখলাম সবাই লিখেছে, মানে ওরা মনে হয় সবটাই ছোট তো মুখস্থ করে মুখস্থটাই লিখে দিয়েছে। সারাংশ মুখস্থ না করলেও চলে, হ্যাঁ। সারাংশ ধরো কোনো ধরনের দেখলে যে কমন পড়লে না, তখন
মুখস্থ করো নাই তখন। তো চেষ্টা করবে সারাংশ নিজের মতো করে লিখতে, এবং সারাংশর হবে এক প্যারা যত কম লেখা যায় আর কি, হায়েস্ট 5 লাইন। 5 লাইন যদি, আমার 5 লাইনই বেশি মনে হয়, তারপরে 5 লাইন 6 লাইন লিখতে পারো, এর বেশি করার দরকার নেই। হ্যাঁ, এরপরে লিখলে বড়, একচেয়ে বড় লিখলে প্যারাগ্রাফ হয়ে যাবে, প্যারাগ্রাফে তো দরকার নেই। অনুবাদ লিখতে পারো যে 10 লাইন 12 লাইন, অনুবাদের বড় করার দরকার নেই। আমি বারবার বলছি, মার্কস কত তার উপর ডিপেন্ড করছে কতটুকু বড় করবে। যারা ভাব সম্প্রসারণে 3 পেজ লেখো, 3 পেজ অতিরিক্ত, 3 পেজের দরকার নেই, 1.5 পেজ 2 পেজ না। হ্যাঁ, আবার যারা এক প্যারা লেখো ভাব সম্প্রসারণ, তারাও আমাকে বলো তোমরা কি, তোমাদেরকে কিভাবে নাম্বার দিবে টিচাররা? যারা 1.5 পেজ 2 পেজ লিখেছে তাদেরকে নাম্বার দিবে, নাকি যারা এক প্যারা লিখেছে তাদেরকে নাম্বার দিবে? সুতরাং ওই চিন্তা ভাবনা করে ওভাবেই লিখবে। হ্যাঁ, আচ্ছা, সারাংশের ব্যাপারে যেটা আমি বলবো, একটু আমি আলোচনা করে যাচ্ছি, যাদের প্রবলেম আছে তারা ঠিক করে নেবে। সেটা হচ্ছে, মূল বক্তব্যগুলো সংক্ষেপে নিজের ভাষায় লিখবে। আর এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে ছোট, সংক্ষিপ্ত, তথ্যগুলো শুধু মেইন ইনফরমেশন, আর কিচ্ছু না, যেটা একদমই না দিলেই না। হয়তো সারাংশ ইয়াটা থাকবে অনেক বড়, বা একটা কবিতা থাকলে একটা সারমর্ম হয়, তো সারমর্ম হয়, সারাংশ যাই হোক না কেন, তুমি লিখবে 5 লাইন, হায়েস্ট 6 লাইন, এটুকুর জন্য যে যে মেইন মেইন ইনফরমেশন দরকার, সেই মেইন মেইন ইনফরমেশনটাই লিখবে। গুরুত্বপূর্ণ তথ্য নিজের ভাষায় লিখবে, বিশ্লেষণ থাকবে না, বিশ্লেষণ করলে তো সেটা ভাব সম্প্রসারণ হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের ভাব সম্প্রসারণের দরকার নেই, আমাদের সারাংশের দরকার। এটা ইংরেজিতে কিন্তু সামারি বলে, সামারি মানে ছোট করে একটা কিছু লেখা, বা আমি যা বুঝেছি নিজের ভাষায় মনে বুঝিয়ে লেখা। ধরো তোমার কমন পড়লো না, তুমি যা মুখস্থ করে গিয়েছো, যেহেতু সারাংশ ছোট, অনেকেই মুখস্থ করার চেষ্টা করে, বা সামনে যখন বড় হবে তখন আরো হিউজ সিলেবাস থাকবে, সব মুখস্থ করা পসিবল হবে না। সেক্ষেত্রে তুমি যা বুঝতে পেরেছো সেটাই 5 থেকে 6 লাইনের মধ্যে লিখবে। এটা হচ্ছে হ্যাক্স। ঠিক আছে, ওকে। যেমন এখানে বড় একটা উদাহরণ দেয়া আছে, একটি বড় গল্পে যদি বলা থাকে একটি ছেলে পরিশ্রম করে পরীক্ষায় ভালো ফল করলো, এটা হচ্ছে বড় লাইন। এটাকে আমি শর্ট করে কি বলবো? ছেলেটি পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলো, ছেলেটি পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলো। জাস্ট এটুকু আমি বুঝেছি, এটাই লিখে দিয়েছি, পুরো লাইনটাও লেখা প্রয়োজন নেই। আবার বাহ, এখন তো ভালোই মানুষ এসছে। মিস আমি 5 পেয়েছি, হ্যাঁ। যারা লিখেছে বেশিরভাগই 5-এ দিয়েছি, আমার কমেন্ট পড়ে নাই। তারপরে আমি তো বলেছি কমেন্ট পড়তেই হবে এমন কোনো কথা নেই খাদিজা তাসনিম। মানে তুমি জাস্ট 5 থেকে 6 লাইন লিখলে, তুমি কি বুঝেছো সেখানে বানান ভুল না হলে নাম্বার দিতে বাধ্য টিচার। ঠিক আছে, ওকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি এখানে আছি প্রশ্ন দেখার জন্য। তোমাদের আজকের ক্লাসের উদ্দেশ্যই তাই, তোমাদের কোনো সমস্যা থাকলে সেটার সমাধান করার জন্য। ওকে, ওকে, আমরা একটু যাই সামনে। এরপরে সারমর্ম, সারাংশ যেমন সারমর্ম, তবে সারাংশ অথবা সারমর্ম থাকলে চেষ্টা করবে সারাংশ লেখার জন্য। এটা একটু, এখানে একটা সাইকোলজিক্যাল খেলা আছে। সাইকোলজিক্যাল খেলাটা হচ্ছে, যখন সারাংশ থাকে, সারাংশ না কিছু হলেও বোঝা যায়। সারমর্ম থাকে কবিতা, কবিতা অনেক সময় অন্য কিছু বোঝায়, রূপক অর্থে অনেক সময় কবিতাগুলোকে বলা হয় থাকে বা উক্ত থাকে, কিন্তু যখন দেখা যায় যে মেইন থিমটা তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি মাথায় নিয়ে রাখছো যে আমি সারমর্মই দিব, আমি সারাংশ দিব না, এটা যেন না হয়। হ্যাঁ, তোমার উচিত যেটা সহজে আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে নাম্বার। নাম্বার আমি যেখান থেকে পাই সেখান থেকেই তো আমার, মানে আমার দরকার তো সেটাই। যেহেতু আমার নাম্বার দরকার, নাম্বার যেখান থেকে পাবো সেটাই আমার প্রয়োজন। তো সারাংশ থেকে যদি সেম নাম্বারটা পাওয়া যায়, তোমার সারাংশতে সারমর্মতে কষ্ট করা প্রয়োজন কি? প্রয়োজন আছে? এমনও হতে পারে তুমি সারমর্মর কবিতাটা হয়তো অন্য কিছু বুঝিয়েছে, হয়তো মানবতা বুঝিয়েছে, তুমি লিখেছো খেলা, বলেছে খেলা, আক্ষরিক অর্থে খেলা বুঝিয়েছে, কিন্তু কবিতাটা হয়তো মিন করেছে মানবতা, তুমি সেটা বুঝোই নাই, কিন্তু তুমি লিখে ফেলেছো, তাই না?
তো এরকম যদি না, যেহেতু যাতে না হয় সেজন্য তারপরও যারা সারমর্ম লিখতে চাও তাদের জন্য কি হবে, মূল ভাবটা লিখবে, যার অন্তর্নিহিত শিক্ষা আছে, তারপরে মূল বার্তা বা বৈশিষ্ট্যগুলো একটু বোঝার চেষ্টা করো, গভীর ভাবটা তুলে ধরবে, বিশ্লেষণ ধর্মী চেষ্টা করবে, খুব বড় বিশ্লেষণ না, সারাংশ কিংবা সারমর্ম দুইটাই হবে 5 থেকে 6 লাইন, এর চেয়ে বেশি না। ঠিক আছে, উপদেশ বা শিক্ষা পাওয়া যায় যাতে, মানে মেইন থিমটা কিছু বোঝানোর জন্যই তো অবশ্যই সারমর্মটা দিয়েছে, তুমি কি নৈতিক শিক্ষা পেলে বা মেইন থিমটা কি বুঝলে সেটা বোঝানোর জন্য যে মেইন থিমটা যেন তোমার সেই 5 থেকে 6 লাইনের মধ্যে থাকে। আর পুরো লেখার মূল উদ্দেশ্য বোঝায়, মানে যেটা পুরো কবিতাটা থাকবে সেটা যেন লাস্টের লাইনটাতে সেই লাইনটা যেন থাকে। ওকে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ছেলেটি পরিশ্রম করে পরীক্ষায় ভালো ফলাফল করলো, বা এটা যদি কবিতা হিসেবে রাখলো, যে পরিশ্রম করে সেই ভালো উম, ফল পায়, এভাবে যদি না লিখে একবারে 1 লাইনে লিখে ফেলি, পরিশ্রম করলে সফলতা নিশ্চিত হয়, একটু ভালো করবে, শব্দ চয়ন করবে। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে বলো। ম্যাম, রচনাতে 6-7 প্যারা দিলেই হবে না? রচনাতে প্যারা ইম্পর্টেন্ট না, রচনা দেখো অনেক খাতা থাকে, অনেকগুলো খাতা জমে, সুতরাং তোমাদের বানান ভুল না কি প্যারা দিলে কয়টা প্যারা গোনার সময় নেই, কয় পেজ হলো সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, রচনাতে 15 মার্কস, সুতরাং মিনিমাম 5 থেকে 6 পেজ লেখা উচিত। যদি না পারো 4 পেজ মাস্ট, 4 পেজ লিখতেই হবে। কারণ যে 5-6 পেজ লিখেছে তাকে যদি আমি 15 না দিই, 15 দিই, আর যে 3 পেজ লিখেছে তাহলে তো আমি তাকে 15 দিতে পারবো না, তার প্রতি তো আবার জাস্টিস করতে হবে, তাই না? সুতরাং 4 থেকে 6 পেজ এনাফ, এর চেয়ে বেশি পারবেও না ওই সময়ের মধ্যে, তবে চেষ্টা করবে 4 থেকে 6 পেজ লেখার জন্য। আর বানান যাতে ভুল না হয়, বানান ভুল না হলে তোমাদেরকে নাম্বার পুরোপুরি দিতে আমাদের 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 তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটুকু কি বুঝতে পেরেছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা গ্রামারে যাই, এটুকু তো তাহলে কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, 5টা মেসেজ এসেছে, একটু দেখে নিই। আচ্ছা, মেধার কোনো প্রবলেম নাই। রাদিয়া আসছো? রাদিয়া একটু লেট। ম্যাম, আই হ্যাভ এ কোশ্চেন, দিস ইট ইজ ভেরি লং এন্ড লং। হ্যাঁ, কোন কোশ্চেন? মানে তিশান, তুমি কি রচনার কথা বলছো? রচনার কথা বলছো যে খুব লং কিনা, অনেকে আরো বড় করে লেখে। আমি অনেক খাতা পেয়েছি অনলাইনে, ওরা খাতা জমা দিয়েছে কিন্তু অনেক বড় লিখেছে। ইভেন তোমরা তো 7-এ পড়ো, 6-এর বাচ্চারা অনেক বড় লিখেছে। সুতরাং তোমার কাছে লং মনে হতে পারে কিন্তু অনেকের কাছে কিন্তু লং না। আচ্ছা, নেক্সট আমরা তাহলে এই টপিক থেকে বের হয়ে একটু গ্রামারের দিকে যাই। মিস, আমি এতক্ষণ ছিলাম জাস্ট মেসেজ দিনে। আচ্ছা, ঠিক আছে। আমি তো ভাবলাম তুমি আর ব্যাকই করো নাই। ওকে, এখন আমরা একটু গ্রামারে যাব, জাস্ট একটু বেসিক গুলো টাচ করে আমরা ইয়েতে যাব, রিভিশনের মতো করে যাব, যাতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যেন বের হয়ে আসে এবং তোমাদের যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো শব্দ গঠনে যাব। শব্দ গঠন হলো, আগেই জানো, অর্থপূর্ণ সমষ্টি, অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি। শব্দ মানেই হচ্ছে অনেকগুলো ধ্বনি থাকবে এবং সেগুলোর অর্থবোধক হতে হবে। অর্থবোধক ধ্বনিগুলো একসাথে বসলে একটা অর্থপূর্ণ শব্দ হয়। ওকে, কোনো ভাষার অর্থ বৈচিত্র্য রক্ষা করার জন্য এবং নতুন নতুন শব্দ তৈরির জন্য যে প্রক্রিয়া বা নিয়মের মধ্য দিয়ে শব্দ তৈরি হয় সেগুলোকে কি বলে? শব্দ গঠন বলা হয়। মানে আমি যে শব্দ তৈরি করছি অর্থবোধক ধ্বনি দিয়ে, ধরো আম, কলম বলছি, ক, ল, ম, ধরনের 3 ধরনের ধ্বনি দিয়ে একটা শব্দ তৈরি করছি। সেই যে শব্দটা করলাম, এই কলমকে কলম না বলে বলম বলতে পারতাম, মলম বলতে পারতাম। আমি কলমকে কলমই বললাম কেন? কি কি উপায় দিয়ে আমি এটাকে ডিফাইন করলাম যে এটার নাম কলমই, তাই না? প্রশ্ন হতে পারে না? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বলেছে যে 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 প্রক্রিয়া বা নিয়মের মধ্য দিয়ে তৈরি হয় সেই নিয়মগুলোকেই বলা হয় শব্দ গঠন। হ্যাঁ, কি কি কিভাবে গঠন করব, তার মধ্যে দুইটা ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক মানে হচ্ছে এটাতে কোনো মিক্স থাকে না, একদম কোর ব্যাপারগুলো, যেটা একদম মূল, মানে মৌলিক ব্যাপারটাই এসছে মূল শব্দ থেকে। মূল মানে কি?
এটার পরে আর কিছু নাই, একদম এটার সাথে কোনো মিক্স নাই, কোর ব্যাপার। হ্যাঁ, তো এই মূল থেকে মৌলিক আসছে। তাহলে ধরো এই যে আমি বললাম আম বা পর, খা, যা, এটার সাথে আর কোনো মিক্স নাই, এটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, সুতরাং এটা মৌলিক। আরেকটা কিছু আছে যে সাধিত শব্দ, সাধিত শব্দের সাথে যুক্ত হয়ে অনেকগুলো শব্দ গঠন হয়। কিভাবে যুক্ত হয় সেগুলোতে আছে। এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রত্যয় দিয়ে যুক্ত হয়, উপসর্গ দিয়ে যুক্ত হয়, সমাস দিয়ে যুক্ত হয়। ঠিক আছে, এবার দেখো কিভাবে যুক্ত হয়। দেখো প্রক্রিয়াগুলো আছে, আমি একটু উদাহরণ দিয়েও বোঝানোর চেষ্টা করেছি, কারো কোনো সমস্যা থাকলে জানো। হ্যাঁ, কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। শব্দ গঠনের উপায় হচ্ছে, একটু এটা চেঞ্জ করে নেই, উপায় হচ্ছে উপসর্গ। উপসর্গ মানে পূর্বে বসে, উপসর্গ মানে শব্দ মূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। যেমন এখানে ফল ছিল, ফল অলরেডি একটা অর্থবোধক শব্দ ছিল, তাই না? দেখা যাচ্ছে ফল অলরেডি একটা অর্থবোধক শব্দ ছিল, কিন্তু তার আগে বি বসিয়ে বিফল মানে পরাজিত, তাই না? পরাজিত বলে বলছে, শুধুমাত্র বি বসানোর কারণে অর্থটা চেঞ্জ হয়ে গেল। ফল ধর রেজাল্ট, রেজাল্ট ছিল, সেই রেজাল্টটাকে বা ধরো বাজারের ফল ছিল, এরকম একটা অর্থ হয়তো দিচ্ছিল, কিন্তু সাথে শুধুমাত্র বি বসানোর কারণে সেটা অন্য একটা অর্থ হয়ে গেল। তাহলে এটা হলো পূর্বে বসেছে। আর উপ মানে হচ্ছে পূর্ব, তার মানে উপসর্গের কাজ হচ্ছে পূর্ব বসে এই অর্থটাকে পরিবর্তন করা, নতুন শব্দ গঠন করা। আমরা তো শব্দ গঠনটাই পড়ছি, নতুন শব্দ গঠন করা, তাই তো? তারপরে আছে প্রভাব। ভাব অলরেডি একটা অর্থবোধক শব্দ, তার আগে একটা শুধু প্র বসেছে, হয়ে গেল কি প্রভাব। ঠিক আছে, নতুন শব্দ গঠন হয়েছে। এরপরে আছে প্রত্যয় যোগে। প্রত্যয় যোগে যেমন এই এই উপসর্গটা পূর্বে বসেছে, আর প্রত্যয়ের কাজ হচ্ছে পরে বসা। দেখো শব্দ মূলের পরে প্রত্যয় যুক্ত হয়ে, যেমন এখানে ছিল চল, চল উপসর্গ হলে আগে বসতো, কিন্তু যেহেতু এটা প্রত্যয় এজন্য পরে বসেছে অন্ত। চল অর্থবোধক একটা শব্দ, তার সাথে একটা অর্থহীন শব্দ বসেছে অন্ত, চলন্ত, দুটো মিলে হয়ে গিয়েছে চলন্ত। আবার দেখো এখানে বলা আছে বৎসর, বৎসর অলরেডি একটা অর্থ আছে, তার সাথে কি বসিয়েছি ইক, ইকের কোনো অর্থ নাই, এমনি বসিয়েছি, দুটা মিলে হয়ে গেল বাৎসরিক। ঠিক আছে, এই যে এই পরবর্তীতে এই অর্থহীন এই শব্দগুলো মানে মূল শব্দের পরে বসিয়েছি, এটার নাম হচ্ছে প্রত্যয়। এরপরে আছে সমাস। সমাস অনেকগুলো পদ একসাথে বসে নতুন শব্দ গঠন করে, তাই না? যেমন এখানে মহৎ যে জন, মহৎ একটা পদ, যে একটা পদ, জন একটা পদ, তিনটা পদ মিলে কি হলো মহৎ, মহাজন, তাই তো? তাহলে এটাও শব্দ গঠন করলো, উপসর্গ শব্দ গঠন করলো, প্রত্যয় করলো, সমাস করলো, সন্ধি কি করে? সন্ধি দুটো বর্ণ মিক্স করে নতুন শব্দ গঠন করে, তাই না? বিদ্যা যোগ আলয়, বিদ্যার এখানে আ আছে, সরি, বিদ্যার এখানে আ আছে আর আলয়ের আ আছে, দুটা মিলে কি হলো বিদ্যালয় হয়ে গেল। দুটো আলাদা শব্দ ছিল, বিদ্যায়েরও অর্থ ছিল, আলয়েরও অর্থ আছে, কিন্তু দুটো একসাথে বসে আবার নতুন একটা শব্দ গঠন করেছে। ঠিক আছে, তারা সন্ধি দিয়েও আমি শব্দ গঠন করতে পেরেছি। এরপরে আছে দ্বিরুক্তি। দ্বিরুক্তি মানে দুইবার উক্ত হয়, দ্বি মানে দুই, আর উক্তি মানে যে কথাটা আমি বলি, তো এটার নাম হচ্ছে দ্বিরুক্তি। তো দ্বিরুক্তির মাধ্যমে আমি নতুন শব্দ গঠন করি। যেরকম আমি যদি একই রকম শব্দ দুইবার বসি, দুইবার বলি, তাহলে দুইবার হলো, দ্বিরুক্ত হলো, দুইবার বলেছি, তাহলে সেটা হবে, দেখো ঠন, ঠন, ঠন একবার একটা বলেছি, আবার বলছি, দুটা বসিয়ে ঠন ঠন হয়ে গেল, ঠন ঠন একটা নতুন শব্দ হলো। ঠনের শুধু একটা ঠনের একরকম অর্থ, আবার ঠন ঠন যখন বলি তখন ওটার আরেক রকম অর্থ। ঠিক আছে, আবার ঘন্টায় ঘন্টায়, শুধু ঘন্টা বললে একরকম অর্থ, এখন আমি বলছি ঘন্টায় ঘন্টায়, এটা আবার অন্যরকম অর্থ। তাহলে এই হচ্ছে আমার শব্দ গঠনের উপায়। কোনো সমস্যা আছে?
আমরা 11 জন আছি। একটু আমাকে বলো কোনো সমস্যা আছে কিনা। সাবরিনা, আমিও তোমাকে অনেক মিস করেছি। আমি যে আজকে ক্লাস নিতে পারবো আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি অনেক মিস করেছি, সবাইকে মিস করেছি। মেধা ক্লিয়ার, আচ্ছা। স্যামুয়েল, নো প্রবলেম। রাদিয়া, অল ক্লিয়ার, ওকে। এইটুকু পর্যন্ত তাহলে সবাই বুঝতে পেরেছো। সবার খাদিজা প্রত্যয় বুঝতে পারোনি, তাই তো? আচ্ছা, উপসর্গ যদি বুঝে থাকো তাহলে প্রত্যয়টাও তো বোঝার কথা। উপসর্গ যদি কেউ বুঝে থাকে, উপসর্গ শুধু পূর্বে বসে, মানে মূল শব্দের পূর্বে। উপসর্গ মূল শব্দের পূর্বে বসে, আর প্রত্যয় বসে মূল শব্দের পরে। পূর্বে, পরে, এটুকুই পার্থক্য। হ্যাঁ, উপসর্গে যেমন আমি দেখিয়েছি। আচ্ছা, আমি তো মনে হয় আবারও বলেছি, যেমন হাড় একটা শব্দ, হাড়ের আগে যদি আমি আ বসাই, আহার হবে, তাই না? তাহলে আগে বসিয়েছি। আবার আমি যদি এখানে একটা কথা বলি যে উম, কি কি কথা, এই যে এখানে যেটা আছে ধরো, আচ্ছা, উম মানব, মানব মানে মানুষ, তাই না? মানব মানে মানুষ, এখানে যদি ইক বসাই, মানব যোগ ইক, মানবিক। ভালো স্যার। তারপরে এটা কে? আচ্ছা, এটুকু কি বুঝতে পেরেছো? মানবের পরে ইক বসিয়ে আমি, মানব কিন্তু অলরেডি একটা অর্থবোধক শব্দ, তারপরে আমি ইক বসিয়ে, ইকের কিন্তু কোনো অর্থ নাই, তারপরে ইক বসিয়েছি, ইক বসার পরে মানবিক হলো, নতুন একটা শব্দ গঠন হলো। এটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে যাচ্ছি। আমার অলরেডি গলা বসে যাচ্ছে, আমি মনে হয় বেশিক্ষণ। ম্যাম মানে ম্যাম আমি এর প্রকার বুঝতে পারলাম না খাদিজা। প্রকার ভেদে মানে প্রকার ভেদে আমি যাচ্ছি না, আমি জাস্ট বেসিকে যাচ্ছি, কারণ প্রকারভেদ পড়াতে গেলে আবার প্রকারভেদ তাও বলে যাচ্ছি। কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় দুই রকম আছে। যেটা কৃত প্রত্যয় হচ্ছে যেটা ক্রিয়ামূলের সাথে বসে সেটা কৃত প্রত্যয়, আর যেটা এমনি নাম নাম শব্দের সাথে বসে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সেটা আরো ডিটেলস আলোচনার ব্যাপার, ঠিক আছে? তো আজকে পরীক্ষার আগে আমি এত ডিটেলস আলোচনায় যাচ্ছি না, আমি জাস্ট টাচ করে দিয়ে যাচ্ছি। নেক্সট, এই গেল আমার শব্দ। এবার আমি আসছি বাক্যে। বাক্য কি? শব্দ মানে হচ্ছে কয়েকটা ধ্বনি অর্থবোধক ভাবে পাশাপাশি বসলেই একটা নতুন শব্দ গঠন হয়। নতুন শব্দ গঠনের অনেক নিয়ম আছে, কিন্তু কথা হচ্ছে পরস্পর কয়েকটা অর্থবোধক ধ্বনি বসবে। হ্যাঁ, বাক্য হচ্ছে এই যে অর্থবোধক ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম, এরকম পাশাপাশি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে একটা বাক্য হবে। বোঝা গেল? তো এই যে বাক্য, এই বাক্যের আবার ইয়ে আছে, বাক্যের আবার ব্যাপার আছে, যে কোনো বাক্য বললেই হলো না। হ্যাঁ, আমি ভাত খাই, এই বাক্যটাকে আমি যদি উম ভাত আমি খাই, মানে এইভাবে উল্টা পাল্টা করে বললাম, বা খাই আমি, খাই ভাত আমি, এভাবে যদি বলি, প্রপার বাক্য হল না। কারণ আমাদের ভাষার মেইন ইয়ে কি, মেন কাজ হচ্ছে কি, ভাষার মেন কাজ হচ্ছে কি, যোগাযোগ করা। আমার কথা যদি তুমি নাই বুঝতে পারো তাহলে কি লাভ? তাই না? যোগাযোগ তো হচ্ছে না। সুতরাং আমি যখন বলছি যে আমি ভাত খাই, তার মানে এটা আমার বোঝাতে হবে কথা, যে যাকে বলছি সে যেন বুঝতে পারে। তো সেই জন্যই বাক্যের তিনটা গুণ আছে। সেটা হচ্ছে, একটা সার্থক বাক্য যদি হবে তখন যখন তার মধ্যে আকাঙ্ক্ষা থাকবে, আসক্তি থাকবে, আর যোগ্যতা থাকবে, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা পরীক্ষায় আসে, অবজেক্টিভে আসে, সব সময় আসে। আবারও সেটা আমি আগেও আলোচনা করেছি, আবারও করছি নেক্সট পরীক্ষার আগে। আমার কাছে মনে হয়েছে এই শব্দ বাক্য, এই কোর বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে সবার একটু 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 হলেও প্রবলেম থাকে। তো আমি ভাবলাম যে
যেহেতু আজকে মোটামুটি পরীক্ষার আগে লাস্ট, আর তো ক্লাস হওয়ার কোনো উপায় নেই। তো যে যে জায়গায় তোমাদের সমস্যা আমি পরীক্ষায় পেয়েছি, সেই সমস্যাগুলো আলোচনার সাথে সাথে যেগুলো সমস্যা হয় ওভারঅল, যে ম্যাম আমি এটা বুঝি না, ম্যাম ওটা বুঝাবে না, ওটা বুঝি নাই, শব্দের এই জায়গাটা বুঝি নাই, তো এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিব। আমার অলরেডি গলা বসে গিয়েছে, আমি জানি না আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি এই জন্য কিনা, কিন্তু শেষ করে দেব, তোমরা চিন্তা করো না। আচ্ছা, আকাঙ্ক্ষা বললেই বোঝানো হয় যে, আকাঙ্ক্ষা মানে কি, কিছু চাচ্ছি সেটা পাচ্ছি না, এরকম কিছু, তাই না? কিছু চাচ্ছি আমি, চাওয়া আকাঙ্ক্ষা। তো এই বাক্যে আকাঙ্ক্ষা হচ্ছে আরেকটা কিছু শোনার ইচ্ছা। হ্যাঁ, আমি একটা বাক্য বলছি, বাক্যটা আমি শেষ করি নাই, আর একটু মানে শোনাটা, আর একটু শুনতে ইচ্ছা করছে কি বলছি। হয় না গল্প বললে বাচ্চারা কি বলে, যখন কোনো গল্প পড়তে নেই বাচ্চারা বলে, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে। আমি যদি বলি সিংহ সিংহ খরগোশকে খেয়ে ফেললো, তারপরে আমার বাচ্চাটা বলে, তারপরে 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 কি হলো। মানে এই যে শোনার, আরেকটু শুনতে চাই, আরেকটু শুনতে চাই, এই যে একটা ইচ্ছাটা, এটাকেই বলে আকাঙ্ক্ষা। ঠিক আছে, ক্লিয়ার? যেমন আমি বাড়ি, শুধু বাড়ি বললাম, আমি বাড়ি কি, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে বলে মনে হয় না, তাই না? যতক্ষণ না মনে হবে কমপ্লিট হচ্ছে, তার মানে আমার আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে। আকাঙ্ক্ষা যখন শেষ হয়ে যাবে, তার মানে সেন্টেন্সটা হয়েছে। তার মানে বাক্যে হতে হলে তোমার আকাঙ্ক্ষা পূরণ হতে হবে। এরপরে আসে আসক্তি। আসক্তি আর আসক্তিতে খুব প্রবলেম করে। আসক্তি হচ্ছে আ দন্তাস একই, শুধু কয়ে ত, শুধু কয়ে ত আসক্তি, আর এটা হচ্ছে ত আর ত, দুটো ত মিলে আসক্তি। হ্যাঁ, এটা একটু চেঞ্জ করবে, মানে বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু অবজেক্টিভে ডেফিনেটলি আসবেই, এটা আসেই। সব জায়গায় ভাবে যে এটা নিয়েই সবাই মানে কনফিউজ হয়ে যায়, আর এটাই বারবার সব জায়গায় দেয়। যাই হোক, আসক্তি হচ্ছে, আমি যে পদগুলো ব্যবহার করলাম, যেমন আমি ভাত খাই, এখানে তিনটা পদ আছে, আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ। এই তিনটা পদ বা যতগুলো পদ থাকে বাক্যে, সেগুলো যেন একটা সিরিয়ালে থাকে, সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত করা থাকে। যেমন আমি বলেছিলাম আমি ভাত খাই, এখন আমি যদি ভাত খাই আমি, বা ভাত আমি খাই, বা ভাত ভাত খাই আমি, বা যেভাবে উল্টা পাল্টা করে বলি, সেভাবে যেন মানে শৃঙ্খল মনে হয় না, বা যাকে আমি বলতে যাচ্ছি সে হয়তো বুঝতে নাও পারে। সে কারণে আমরা যখন ইংরেজিতে বলি, তখন আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট করি, আর বাংলায় কি করি আমরা, সাবজেক্ট প্লাস অবজেক্ট তারপরে ভার্ব করি, তাই না? এই এই সিরিয়ালটা, এই শৃঙ্খলাটা মেনটেন করার নামই হচ্ছে আসক্তি। ঠিক আছে, মনের ভাব প্রকাশের জন্য পদগুলোর সুবিন্যস্ত বা নৈকট্যমূলক অবস্থান জরুরি। মানে যে পাশাপাশি যে পদগুলো বসিয়েছি, সেগুলো যেন মানে অর্থবোধক থাকে এবং সেগুলো যেন ম্যাচ করে। ওকে, আচ্ছা, যোগ্যতা, বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মিল করবে। যোগ্যতা মানে হচ্ছে আমি যা বলছি সেটা কি প্র্যাকটিক্যালি পসিবল কিনা। আমি যদি বলি গরুগুলো আকাশে উঠছে, এখানে আমার গরুগুলো আকাশে উঠছে বলছি, তার মানে এখানে আমার আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে, মানে বাক্যটা পূরণ করে বলেছি, আমার আর শোনার ইচ্ছা নাই, এবং আসক্তিও পূরণ হয়েছে, সুশৃঙ্খল হয়ে বসেছে, তাই না? সাবজেক্ট অবজেক্ট ভার্ব, গরুগুলো আকাশে উঠছে বলছি। হ্যাঁ, কিন্তু এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? গরু কি কখনো আকাশে ওড়ে? তার মানে বাক্যটার যোগ্যতা নাই। কি নাই? যোগ্যতা নাই, তার মানে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এটুকু কি সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। মেধা ম্যাম, আপনি তো সিক হয়ে গেছেন আবার। ম্যাম তাড়াতাড়ি পড়িয়ে ক্লাস এন্ড করে দেন, আমার পড়াতে কষ্ট হচ্ছে। আচ্ছা, কষ্ট হলো সমস্যা নেই, তোমরা যদি বুঝতে পারো। আকাঙ্ক্ষা আসক্তি না, তোমাকে এই মাত্রই স্যামুয়েল এই মাত্রই বোঝালাম, আসক্তি হবে না, আসক্তি হবে, তয়ে তয়ে রসিকার হবে।
তুমি যেটা লিখেছো সেটা কয়ে তয়ে সংযুক্ত, ঠিক আছে, যুক্ত বর্ণেরই আসল খেলা হয়। আচ্ছা, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতার ভিতরে কোনটি ছাড়া বাক্য গঠন? তিনটার একটা ছাড়া বাক্য গঠন হবে না, তিনটাই থাকতে হবে, যে কোনো একটা বাক্যে তিনটাই থাকতে হবে। হ্যাঁ, কোন এই তিনটা কোনোটাকেই কম্প্রোমাইজ করা যাবে না। আমার বাক্যে আকাঙ্ক্ষা যেমন মানে পুরো বাক্যটা শোনা, আহ, পুরো বাক্যটা যেন আমি শুনতে পাই, মানে আমার যেন আর শুনতে ইচ্ছে না করে এরকম হতে হবে। প্লাস আসক্তি মানে হচ্ছে সুশৃঙ্খল যেন বুঝতে পারে একটার পরে একটা, সেটাও যেন থাকতে হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে যোগ্যতা, যেটা প্র্যাকটিক্যালি পসিবল হয় সেটাও যেন থাকে। তো আমি আশা করছি সবার বুঝতে পেরেছো, কারো তো দেখছি না তেমন কোনো সমস্যা, সবাই ক্লিয়ারই বলছে। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। ওকে, আই সি ইট। তিশান, ইউ আর ভেরি ফানি। তিশান বলছে রাইস ইট আই। দেখেছো কেমন উইয়ার্ড লাগে না? রাইস ইট আই, ইট রাইস না বললে রাইস ইট আই বলা যায় না, তাই না? তার মানে ইংরেজিতেও কিন্তু সুশৃঙ্খল পদবিন্যাস জরুরি। হ্যাঁ, তো শুধু বাংলায় না, বাংলার সাথে সব ধরনের ভাষারই একটা সুশৃঙ্খল পদবিন্যাস আছে। আমি উল্টাপাল্টা করে বললেই সেটা আসলে ভাষা হবে না। ওকে, এই হলো আমার বাক্যের যোগ্যতা। যা একটা বাক্য হবে তার তিনটা গুণ। আচ্ছা, বাক্যের এবার প্রকারভেদ যাব। বাক্য তো পড়লাম, শব্দের প্রকারভেদে যাই নাই, কিন্তু শব্দ কিভাবে গঠিত হয় সেগুলো একটু হয়তো আইডিয়া পেয়েছি। এবার বাক্য কয় ধরনের বাক্য? বাক্য কিন্তু অনেক ধরনের হয়, মানে অনেক ভাবে বাক্যকে ভাগ করা হয়েছে। তো তোমাদের বইয়ে যতটুকু আছে আমি ততটুকুই রাখার চেষ্টা করেছি। বাক্যকে যদি গঠন অনুসারে ভাগ করি তাহলে তিন ভাগে ভাগ করা হয়: সরল, জটিল, যৌগিক। বাক্যকে যদি আমি গঠন অনুসারে ভাগ করি তাহলে হয় তিন ভাগে: সরল, জটিল আর যৌগিক। হ্যাঁ, আর যদি অর্থ অনুসারে ভাগ করি তাহলে হবে বিবৃতিমূলক, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, আবেগসূচক, ইচ্ছাসূচক এবং কার্যকারণাত্মক, আর হচ্ছে সম্বোধন সূচক। ঠিক আছে, না এতগুলা তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে আছে শুধু এই যে আবেগ সূচক পর্যন্ত, আবেগ সূচক পর্যন্ত পড়লেই হবে। এবার আমি গঠন অনুসারে যেগুলো আছে সেগুলো একটু একটু করে ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করে তোমাদের। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? ও তিশান, তুমি এখনো রাইস ইটস মেয়ে আছো? আর কোনো প্রশ্ন থাকলে বলো বাবা। আচ্ছা, এই গঠন অনুসারে প্রকারভেদ গুলোকে একটু করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছি যাতে তোমাদের ইয়ে থাকে। দেখো, সরল বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে আর একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ভার্ব থাকবে। হ্যাঁ, তার মানে সরল বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব একটা 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 থাকবে, ঠিক আছে। আর জটিল বাক্যে দুইটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব, কমা সাবজেক্ট প্লাস ভার্ব, দুইটা ভার্ব, সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, দুটো বাক্য দুটো থাকবে, কিন্তু একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট থাকবে, ঠিক আছে। একটা থাকবে প্রধান আর একটা থাকবে পরাধীন। যেমন যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, তার মানে এই যে যদি কথা থাকবে, যদি, তাহলে, সে, যে, যিনি, তিনি, এই ধরনের ব্যাপারগুলো জটিল বাক্যে থাকবে। তুমি যদি বাক্য যদি দেখো বা যিনি দেখো, তিনি দেখো বা সাপেক্ষ সর্বনাম যেগুলো আছে সেগুলো দেখো, তাহলে বুঝে যাবে চোখ বন্ধ করে এগুলো হচ্ছে জটিল বাক্য। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে উম যৌগিক বাক্যেও দুটা সাবজেক্ট থাকবে, দুটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট প্লাস ভার্ব আর একটাও সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু জটিল বাক্যটা এখানে কমা না থেকে এখানে যুক্ত থাকবে এবং কিন্তু ও এই ধরনের অব্যয় দিয়ে যুক্ত থাকবে। হ্যাঁ, এই যে দেখো, পরিশ্রম করো কিন্তু ফল পেতে সময় লাগবে না, এই যে কিন্তু দিয়ে দুটা বাক্য যুক্ত থাকে এবং ও এগুলো দিয়ে যুক্ত থাকে, কমা থাকে না মাঝে মাঝে, কিন্তু এইগুলো থাকে। সুতরাং আমি কিভাবে বুঝবো কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য? সরল বাক্যে একটাই বাক্য থাকবে,
একটাই বাক্য থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। দেখলেই বুঝবে যে ওটা সরল বাক্য, ওখানে কোনো যদি থাকবে না, যিনি থাকবে না, তারপর এবং কিন্তু এগুলো কিচ্ছু থাকবে না। হ্যাঁ, আর জটিল বাক্যে কি থাকবে? দুটা সাবজেক্ট থাকবে, দুটা ভার্ব থাকবে, দুটা বাক্য থাকবে। দুটা বাক্যে করে দুটা বাক্য থাকা মানেই হচ্ছে দুটা সাবজেক্ট থাকা, দুটা ভার্ব থাকা। আর যিনি তিনি, যদি, তো তারপরে উম, কি জানো, যদি, তাহলে, তারপরে যে, সে, এ ধরনের সাপেক্ষ সর্বনাম থাকবে। সাপেক্ষ সর্বনাম দেখলেই মনে করবে এটা জটিল বাক্য। ওকে। আর এবং কিন্তু ও দিয়ে যদি দুইটা বাক্য আটকানো থাকে তাহলে বুঝবে এটা যৌগিক বাক্য। বুঝতে পেরেছো? আচ্ছা, অর্থ অনুসারে কি কি? বিবৃতিমূলক, যেটা আমি বর্ণনা করি, যে আমি ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ফুটবল খেলা হচ্ছে, আমি বর্ণনা করছি, তাই না? এগুলো হচ্ছে বিবৃতিমূলক। হ্যাঁ, বিবৃতিমূলক আবার দুই দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা না বোধক। আমি যদি বলি যে আমি ওখানে গিয়েছিলাম কিন্তু কাউকে পাইনি, আমি আবার নি বললাম, তাহলে বিবৃতিমূলক কি বলেছে? বর্ণনা করছি। বর্ণনা আবার দুই রকম হয়, যে হ্যাঁ বোধক হয়, আবার না বোধক হয়। ওকে। এবার হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক মানে জিজ্ঞাসা। তুমি কি গিয়েছিলে? আজকে কি তোমার পরীক্ষা? আজকে আসার পর থেকে সবাইকে জিজ্ঞেস করছি তোমাদের কি পরীক্ষা হয়ে গিয়েছে? হয়ে গিয়েছে? কত তারিখে পরীক্ষা? বাংলা কি হয়ে গিয়েছে? এই যে কোশ্চেন গুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, সেগুলোই হচ্ছে প্রশ্ন। অনুজ্ঞা হচ্ছে তোমার হচ্ছে আদেশ, উপদেশ, দোয়া, যা আছে, অর্ডার, এগুলো হচ্ছে অনুজ্ঞাবাচক। আবেগসূচক তো ইন্টারজেকশন ইংরেজিতে তোমরা পড়েছো। হাই হাই, ছি ছি ছি, ইউ, এগুলো হচ্ছে তোমার আবেগসূচক। হ্যাঁ, বা খুশি হয়ে গেল হুররে, এগুলো হচ্ছে আবেগসূচক। ঠিক আছে? আর বাকিগুলো এখন না পড়লেও চলবে। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, কি বললো ম্যাম? হাউ আর জটিল এন্ড যৌগিক ডিফারেন্ট? আচ্ছা, জটিলটা বলেছি যিনি তিনি থাকবে, যে সে থাকবে, আর দুইটা আহ, আহ, দুটা সাবজেক্ট, দুটা ভার্ব, দুইটাতেই থাকবে, কিন্তু জটিলের যিনি তিনি, যে সে থাকবে। আর যৌগিকে এবং কিন্তু ও থাকবে। হ্যাঁ, টু মি দে লুক দ্য এক্সাক্ট, না এক্সাক্ট সেম না, এই যে দেখো, ইয়া থাকে কিন্তু ও, এবং কিন্তু ও, এগুলো থাকে হচ্ছে যৌগিকে, মাঝখানে থাকবে। হ্যাঁ, স্যামুয়েল ম্যাম, ইচ্ছা সূচক ও কার্যকারণত বাক্য, এটা আবেগের মধ্যেই পড়ে, এই যেটা ইয়াস ইয়াস, ওগুলোর দরকার নেই। তোমাদের শুধু বেসিকটা দরকার, যখন বড় হবে তখন আরো ডিটেলস পড়তে পারবে। নো ইস্যুস। ওকে, তার মানে তোমাদের এটুকু ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমরা 6 মিনিট কষ্ট করব, 8টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমারও অবস্থা আসলেই খারাপ। আমি মনে হয় কষ্ট করেই করছি। তুমি আর একটুখানি বানানটা বোঝানোর চেষ্টা করব। বানানে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারো। তারপর আর আমি যতটুকু বোঝানোর, মানে এটা টাচ করে দেওয়া বা রিভিশনের একটা ব্যাপার, সেটা আমি করার চেষ্টা করব। হ্যাঁ, তো বাংলা বানান, বাংলা ভাষায় বানান হলো শব্দ লেখার নিয়ম, মানে বানান যেটা বলি আর কি। আমি বলেছিলাম তোমাদেরকে হয়তো, যে এক একজন যদি এক এক রকম করে উচ্চারণ করে বা এক এক রকম করে লিখে, তাহলে ব্যাপারটা খুব বিভ্রান্তিমূলক হয়ে যায়, তাই না? একই বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এখন শাপলা একজন লিখলো তালব্য দিয়ে, হ্যাঁ, আবার আরেকজন লিখলো দন্ত্য দিয়ে। বিষয়টা কনফিউজিং না? এবং একই সাথে এটা কিন্তু অপমানজনক, যে হ্যাঁ, একটা বা দেশের জাতীয় ফুল, তারা আবার ঠিকঠাক বানানই হয় নাই, তাই না? তো এই যে বিভ্রান্তি, এই যে প্রবলেম, এগুলো ফেস করার চাইতে একটা নির্দিষ্ট বানান পদ্ধতি থাকা উচিত। তখন সবাই যারা জ্ঞানী গুণী ছিলেন তারা চিন্তা করলেন, একসাথে বসে আছে, একসাথে বসে আমরা ঠিক করি যে এই জিনিসের বানান এটাই হবে। ধরো তোমার আমার নামের বানান চেঞ্জ হতে পারে, যে যে যেমন তার যার বাবা মা যেমন ইচ্ছে রাখতে পারে, কিন্তু যেগুলো ইউনিভার্সাল বা জাতীয় জিনিস, সেগুলো তো বানান ঠিক থাকা উচিত, তাই না? তো সবাই মিলে ঠিক করলো যে এগুলো এগুলো আসলে ঠিকঠাক করে ঠিক মানে ফিক্সড করা উচিত। তো এই ফিক্স করা থেকে বানানের উৎপত্তি। দায়ী ব্যাকরণের সন্ধি, সমাস, প্রত্যয়, এগুলো জ্ঞান থাকলেও বানানের ভুল এড়ানো যায়। হ্যাঁ, মানে আমি যদি
মানে এই যে বানানটা, এই বানানের বেসিস হিসেবে সন্ধি সমাস উপসর্গ প্রত্যয় যদি আমরা জানি, তাহলে আমরা অনেকটা বানানটা জানতে পারবো। কারণ যারা বানানটাকে ঠিক করেছে তারা এইগুলো মাথায় রেখে, ব্যাকরণটা মাথায় রেখেই বানানগুলোকে ফিক্স করেছে, ঠিক আছে? তো এই হচ্ছে বানান। কয়েকটা নিয়ম আমরা জাস্ট পড়বো, এরকম করে কোশ্চেন আসবে যে বানানের 3টা 5টা করে নিয়ম লেখো এবং উদাহরণ সহ লিখো, এরকম করে আসবে, ঠিক আছে? তো আমি হয়তো সবগুলো পারিনি, যেগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়েছি। তারপর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবে। আমার হয়তো কথা বলতে একটু বেশি কষ্ট হচ্ছে, আমি মনে করি যে তোমরা বুঝবে। হুম। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বোঝার চেষ্টা করবে, কারণ আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, গলাতেও আগে থেকে বসাই ছিল। আচ্ছা, তৎসম শব্দের রস্বই দীর্ঘই, আর যদি রস্ব দীর্ঘ থাকে তাহলে কি হবে? তৎসম শব্দেই বানান নিয়ে একটু ঝামেলা করে, তাই না? বানান কোনোটাতে মূর্ধন্য হয়, কোনোটাতে দন্ত্য স হয়, কোনটাতে মূর্ধন্য স হয়, এগুলো শুধুমাত্র তৎসম শব্দেই হয়। আর বাংলা শব্দে 65% ওয়ার্ডই হচ্ছে তৎসম। সুতরাং মানে বুঝতে পারছো কি পরিমাণ বানান নিয়ে ঝামেলা হয়েছে। তো এখন যেসব তৎসম বা সংস্কৃত শব্দে হ্রস্ব দীর্ঘ বা হ্রস্ব দীর্ঘ উভয়ই বসে, মানে দুটাই রাইট, এরকম যদি হয় তাহলে আমরা যেহেতু দুইটাই রাইট, তাহলে আহ দীর্ঘ এর দরকার কি, একটা ইউজ করি। হ্যাঁ, বানান যারা নিয়ম করেছে তারা বলছে যে যেহেতু দুইটাই রাইট, যেমন এখানে কিংবদন্তি বানান, এটাতেও রাইট, এটাও রাইট, তাহলে আমি কষ্ট করে দীর্ঘইটা দিব কেন? প্রশ্নইকার দিয়ে যদি হয়ে যায়, প্রশ্নইকার দিয়ে শেষ করে দেব। হ্যাঁ, আবার এই দেখো, এটাও তরণী বানান ঠিক, এটাও বানান ঠিক, শ্রেণী বানান এটাও ঠিক, এটাও ঠিক, এটা আগে ছিল, এখন আমরা কি করি, এটা লিখি, তাই না? তো এটাই বলেছে যে তৎসম শব্দ যদি দুইটাই রাইট হয় তাহলে আমরা রস্বইকারই ইউজ করব। ওকে। এরপর দেখো, রেফের পরে দ্বিতীয় বর্জন, রেফের পরে নিয়ম ছিল বা সংস্কৃত শব্দে রেফের পরে যে ওয়ার্ডটা বসতো সেই ওয়ার্ডটা ডাবল হতো। হ্যাঁ, সেটা এখন আর করি না। দেখো, এই যে অর্জন যখন লিখতাম, অর্জনের পরে বর্গীয় জিও একটা ছিল, মানে দুটা ছিল, এখন আমরা একটা লিখি, তাই না? অর্জন একটাই লিখে। তারপরে যখন কর্ম, আগে দুটা ম লিখতাম, যেহেতু রেফ আছে দুটা ম লিখতাম, কিন্তু এখন আর সেটা করি না, একটাই ম লিখি। যেমন কার্য, কার্য লেখার পরে আবার এখানে একটা জফলা দিতাম, এখন আর সেটা দেই না। হ্যাঁ। তারপরে সমাসবদ্ধ পদে দীর্ঘইকারের পরিবর্তন, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত, ইন প্রত্যয়ন্ত মানে আমরা যে প্রত্যয় শিখেছি, মানে মূল শব্দের পরে বসেছে, আমরা ইক দিয়ে শিখেছি, এখানে ইন বলেছে, যেগুলোর পরে আমরা ইন বসাই, সেই শব্দ সমাসবদ্ধ হয়, তখন দীর্ঘকার পরিবর্তিত হয়ে হ্রস্বইকার হয়। হ্যাঁ, যেমন প্রাণী জগৎ, প্রাণী জগৎকে ভাঙলে, এটাকে যদি প্রত্যয় দিয়ে ভাঙো, প্রাণ যোগ ইন। হুম। এই জন্য বলেছে ইন প্রত্যয় অন্ত, যেগুলো মানে এটাকে এত কঠিন ভাবার কিছু নেই, এটা কিন্তু কঠিন না। হ্যাঁ, এটা সহজ। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখি। তিশান ম্যাম, why do you have 3 letters for the S sound and 2 letters for the N sound? এখানে কারণ আছে, আহ, এটা ব্যাখ্যা করছি শেষ করে, আমার আজ এই পর্যন্ত শেষ করে 25 ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, একটা তিশান একটা মানে প্রশ্ন করেছে, প্রশ্নটা খুবই ভ্যালুয়েবল আসলে, ও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে যে বাংলায় আমাদের 3 রকমের এস সাউন্ড আছে, তাই না? একটা তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত্য স, আর 2 রকমের ন আছে, মূর্ধন্য, দন্ত্যান্ন, তাই তো? আমরা এই উচ্চারণগুলো খুবই কমনলি করে থাকি বলে ব্যাপারটা বুঝতে পারি না, কিন্তু এই তিনটার, যেমন 3 রকমের স আছে, 3 রকমের স এর উচ্চারণ স্থান কিন্তু আলাদা। তালব্য স যখন বলবো তখন আমরা তালু টাচ করি, তালব্য স, সটা বলো। তালব্য স যখন বলি তখন আমরা তালু টাচ করে বলি, স। আর যখন দন্ত স বলি তখন দন্ত মানে দাঁত টাচ করে বলি, সা, সা। ঠিক আছে? আর যখন মূর্ধন্য ষ বলি তখন আমরা যে উপরে যে মধ্য জায়গাটা আছে, তালুর মধ্য জায়গাটা, সেটাকে টাচ করে বলি। ঠিক আছে? মূর্ধন্য ষ,
কারণ জিহ্বাটাকে উল্টা করে তারপরে বলি। যদিও আমরা এখন সবে স করে ফেলেছি, এটা আমরা এখন ডিফাইন করি না আলাদা করে, কিন্তু বাংলায় এটাই হয়। আর বাংলাটা এসছে হচ্ছে সংস্কৃত থেকে, এবং সংস্কৃততে এইভাবেই ডিফাইন করেছে উচ্চারণ স্থানগুলো। আর আমাদের কথাগুলোর মধ্যেও এই উচ্চারণ স্থানগুলো আমার প্রয়োজন হয়। ঠিক আছে? দন্ত ন আর মূর্ধন্য তাই। মূর্ধন্যর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, দন্তন্যর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। তারপরে আমরা দেখুন দয় শূন্য র পড়ি। হ্যাঁ, দয় শূন্য আর ধয় শূন্য আর বয় শূন্য, তিনটাই কিন্তু র। তিনটাই র না? তিনটাই তো র। তাহলে আমরা কেন আলাদা আলাদা করে পড়ি? তিনটার কিন্তু উচ্চারণ স্থান আলাদা। বুঝতে পেরেছো? তিনটাই র, কিন্তু উচ্চারণ স্থান আলাদা। বয় শূন্য র হালকা করে বলি, যখন ডয় শূন্য র বলি তখন জিহ্বাটাকে উপরে লাগিয়ে বলি, ডয় শূন্য র। হ্যাঁ, তারপরে ঢয় শূন্য র যখন বলি তখন আরো দাবিয়ে বলি। হ্যাঁ, তো সুতরাং উচ্চারণ স্থান আলাদা বলেই আমাদের প্রয়োজন হয় বলেই আমরা বলি। চাইনিজ আমরা বলতে পারি না, কারণ চাইনিজের জন্য আমাদের জিহ্বাটা প্রস্তুত না, আমাদের জিহ্বাটা ওভাবে রেডি করা হয় নাই। ওকে। আর কারো কোনো সমস্যা? মাম আজকে এই পর্যন্তই ক্লাস? হ্যাঁ, টাইম ইজ আপ, তাও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এটাই শেষ। ওয়াইজ ভাওয়েল বিকজ অফ সংস্কৃত ইনফ্লুয়েন্স অলসো আই ক্যান প্রোনাউন্স দিস। আচ্ছা, এটা নিয়ে আমি আলোচনা করব তিশান আগামী ক্লাসে ইনশাআল্লাহ, কিন্তু আজকে আমি আসলে কথা বলতে পারছি না। রি কেন ভাওয়েল হলো সেটা নিয়ে একটা বৃহৎ আলোচনা প্রয়োজন। আপাতত এটুকু আমরা শেষ করে দিই, অলরেডি অনেকে টাইম আপ করা শুরু করে দিয়েছে। আচ্ছা, বিদেশি শব্দের বানানে এগুলা ব্যবহার করব কিভাবে? দেখা যাচ্ছে বিদেশি শব্দের বেশিরভাগ মানে বিদেশি শব্দ কেন, তদ্ভব শব্দও দোতান্নই ইউজ করি আমরা, তাই না? মূর্ধন্যটা তৎসম শব্দে বেশি ব্যবহার করি। যেমন স্টেশন, স্টেশনে আমরা মূর্ধন্য শব্দ ব্যবহার করি না, কারণ স্টেশন ইংরেজি শব্দ। স্কুল, স্কুলে কি কখনো মূর্ধন্য সহ তালবস্য ইউজ করি? করি না কিন্তু, কারণ ইংরেজি শব্দ। এরকম করে আমরা মূর্ধন্য তাই করি, মূর্ধন্যতে শুধুমাত্র তৎসম শব্দেই মূর্ধন্য আমরা ব্যবহার করি। আর বাংলা, বাংলা বলতে তদ্ভব শব্দ, বিদেশি শব্দ সবগুলোতেই আমরা দন্তন্য ব্যবহার করি। তো এই হচ্ছে আমাদের শর্টকাট, আমরা যা বলেছি চেষ্টা করেছি। আর পরীক্ষার আগে তোমাদের করণীয় সম্পর্কে আমার একটু ইয়ে ছিল, সাজেশন ছিল। সেটা হচ্ছে যে অনেক প্রেশার নিয়েছো, আর এক্সট্রা প্রেশার আর নেওয়া প্রয়োজন নেই, নতুন করে আর কিছু শেখার দরকার নাই। এখন যা করবে সেটা হচ্ছে রিভিশন দিবে, এবং রিভিশনের মাঝখানে যেন একটু ব্রেক থাকে। 25 মিনিট পড়বে, পড়ে ব্রেক দিবে 5 মিনিট, ব্রেকের মাঝখানে মোবাইল ধরবে না। হ্যাঁ, 5 মিনিট ব্রেক দিয়ে আবার 25 মিনিট পড়বে, আবার ব্রেক দিবে, 25 মিনিট পড়বে, এভাবে রিভিশনের উপরে থাকবে, নতুন কিছু শেখার দরকার নাই। আর নিজেরা সবকিছু যদি গুছিয়ে রাখো তাহলে পরীক্ষার সময় যাওয়াটা খুব ইজি হবে। আর সবকিছু যেন রেডি থাকে, ঘুমটাও যেন ঠিক মতো হয়, তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এখন এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে কিনা এটা জানাও, সমস্যা সমাধান করে দিয়েই আমি চম্পট ঠিক আছে, তাহলে তোমাদের মনে হয় কারো কোনো সমস্যা নাই। আমি তাহলে আহ আজকে এখানেই শেষ করছি। তোমরা তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, কোথায় সমস্যা সেটাও জানানোর চেষ্টা করবে। আর অবশ্যই আমি আশা করব তোমাদের যে প্রবলেম গুলো ছিল এগুলো সলভ হয়ে গিয়েছে, এবং এই সব সলভিং মানে সলভ হওয়া এই প্রবলেম গুলোকে সলভ করে তোমরা আরো ভালো পরীক্ষা দিবে, আরো ভালো করবে, এই আশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।